ওকে, সো চলেন আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের প্রবলেম সলিউশনের যে কোনো এসে আমাদের একটি ওয়েতে লেখা যায়। আমাদের অবশ্যই ইউটিউবে অনেকজন বলতেছিল যে ভাই প্রবলেম সলিউশন ক্লাস দেন, সো এই কারণে আপনাদের ক্লাসও নিচ্ছে, ইউটিউবেও দিয়ে দেব, সব দিক দিয়ে হয়ে যাবে। সো আমাদের ওকে, সো আমাদের প্রবলেম সলিউশন হোক আর যে টাইপই হোক, আমাদের একটা নির্দিষ্ট কিছু ওয়ে আছে যেগুলা ফলো করে আমরা লিখবো। চলো আমরা ওই সিস্টেমগুলো, আমাদের আমাদের সেন্টেন্স স্ট্রাকচার গুলা কিভাবে লিখতে হয় ওগুলা দেখে নিই। সো আমাদের রাইটিং এ চারটা পার্ট থাকবে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে দুইটা বডি প্যারাগ্রাফ থাকবে এন্ড লাস্টে কনক্লুশন থাকবে। সো ইন্ট্রোডাকশন লেখার স্টাইলটাকে, সো প্রথমে ইন্ট্রোডাকশনে আমাদের দুইটা সেন্টেন্স হবে। একটা হবে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন হবে। সো আমাদের দুইটা কোয়েশ্চেন থাকে, একটা হচ্ছে যেটা হচ্ছে একটা জেনারেল কোয়েশ্চেন, ওটাকে বলে স্টেটমেন্ট। আর একটা কোয়েশ্চেন থাকে যেমন অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, প্রবলেম সলিউশন অথবা ডিসকাস বোথ ভিউ, একটা এটাকে আর একটা কোয়েশ্চেন বলে। সো দুইটা কোয়েশ্চেন দুই ভাবে, একটা হচ্ছে প্যারাফ্রেজ করব প্রথম স্টেটমেন্টকে, এন্ড দ্বিতীয়ত করব যে আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনটার অ্যান্সার দিয়ে দেব। সো এটা ছিল ইন্ট্রোডাকশনের স্ট্রাকচার। দ্বিতীয়ত হচ্ছে যে বডি প্যারাগ্রাফ হবে, এক থেকে চারটা সেন্টেন্স থাকবে আমাদের। ফার্স্ট অফ অল মেইন টপিকটা লিখবো এন্ড দেন আমরা সাপোর্ট করব। সো কি কত ভাবে সাপোর্ট করা যায় এগুলাই দেখবো, যে সাপোর্ট সাপোর্ট সাপোর্ট। বাট আমাদের যে প্রবলেম সলিউশন এসেতে কি করব, আমাদের অন্য সব এসেতে আমরা দেখছি কি একটা মেন আইডিয়া নেই, বাট আমরা প্রবলেম সলিউশন এসেতে আমরা দুইটা করে মেন আইডিয়া নিব। বুঝতে পারছেন? অ্যান্ড বডি প্যারাগ্রাফ টুতেও সিমিলারলি 4 থেকে 6টা সেন্টেন্সেস থাকবে। ফার্স্ট অফ অল আমাদের মেইন টপিক, তারপরে আমাদের কি সাপোর্ট, আমরা জানি কিভাবে সাপোর্ট করতে হয়। অ্যান্ড লাস্টলি আসলাম যে আমরা কনক্লুশনে 2 থেকে 3টা সেন্টেন্সেস দেওয়া যায়। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, সামারি অফ দ্য বডি প্যারাগ্রাফ। সো আমরা বডি প্যারাগ্রাফে যে দুইটা কজেস লিখছি, যে দুইটা সলিউশনস লিখছি, ওগুলো আমরা কি করব, সামারি করব। সো বডি প্যারাগ্রাফ 1-2 কম্বাইন্ডে যা আসবে ওগুলো আমরা সামারি লিখবো, এন্ড একটু হালকা স্টেটমেন্ট দেওয়ার লাগে। সো এটা আজকে দেখাই দেবো না সুন্দর করে। এবার আসে যে আমাদের হাউ টু রাইট বডি প্যারাগ্রাফ। সো আমরা জানি আমাদের মোটকে, যদিও আমাদের একটা প্রপার 7 স্টেপ স্ট্রাকচার আছে, বাট মেন আমার স্ট্রাকচারটা কিন্তু এই যে 10টার মতো দেখেন। এই যে আমাদের এই যে এই 10টা নিয়মে আমরা আচ্ছা বডিগুলাকে বাড়াইতে পারি। চলেন এই নিয়মগুলা দেখিনি। ফার্স্ট অফ অল কি হয়েছে যে মেন আইডিয়া, আমরা তো জানি একটা মেন আইডিয়া দিতে হয়। এখানে লেখা আছে কিন্তু যে হাউ টু রাইট বডি প্যারাগ্রাফস। সেগুলো আমরা যে কোনো, মানে আমাদের পৃথিবীর যত রকম এসে আছে, সব জায়গাতে আমাদের এই স্টেপগুলা ফলো করা যাবে। বুঝতে পারছি? বাট আমরা তো ওই 10টায় তো ফলো করব না। আমি একটা 7 স্টেপ দেখাইছি, ওটা একটা মানে প্রপার ওয়েতে। কিন্তু আজকে আমরা দেখবো যে 4 স্টেপ ফলো করে। কারণ আমাদের যেহেতু দুইটা প্রবলেম লিখতে হবে, দুইটা সলিউশন, সো এটা যদি আমরা 7টা করে লিখি এটা আমাদের ডিফিকাল্ট হয়ে যাবে এন্ড অনেক, প্রায় 400 ওয়ার্ডস হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা 4 স্টেপ ফলো করব। স্টেপগুলাকে বলছে যে ফার্স্ট অফ অল আমাদের কি মেইন আইডিয়া থাকে, তারপরে আমাদের এখন বডি কিভাবে বাড়ানো যায়, কিভাবে বাড়ানো যায় দেখেন। বলছে যে এক্সপ্লেইন, আমরা তো জানি হাউ অথবা হোয়াই দ্বারা মনে মনে কোয়েশ্চেন করলে একটা মানে এক্সপ্লেইন করার মতো একটা লাইন চলে আসে। 3 নম্বর বলছে যে গিভ অ্যান এক্সাম্পল। সো আমরা জানি যে আমাদের মেইন কথাগুলাকে আর একটু স্ট্রং করার জন্য, আর একটু প্রুফ করার জন্য, প্রমাণ দেওয়ার জন্য আমরা এক্সাম্পল দিয়ে সেন্টেন্স বাড়াইতে পারি। সো আমাদের আবার কি এক্সাম্পলের ফলে এই যে রাইট কজ অর ইফেক্ট, সো আমাদের যে এক্সাম্পল ওর ওর ফলে কি হয়েছে, ওর ইফেক্টে কি হয়েছে, তাই না, সেগুলো আমরা লিখতে পারি। আমরা কি লিখতে পারি, রেজাল্ট লিখতে পারি। সো রাইট রেজাল্ট, কজ, ইফেক্ট এগুলা দেওয়া যায়। সো সামটাইমস আমরা মনে মনে কোয়েশ্চেন করতে পারি যে ইফ নট সো হোয়াট। সো এরকম কোয়েশ্চেন করলেও কিন্তু কি হয়ে যায়, আমাদের সামটাইমস সেন্টেন্স চলে আসে। সাপোজ যে আমরা বললাম না, যে ধরেন আমরা একটাই করতেছি, আমরা একটা বডি প্যারাগ্রাফ লিখতেছি যে আউটডোর অ্যাক্টিভিটিস করলে আমাদের, ধরেন সাপোজ বলতেছি যে এই বেনিফিট হয়, চিলড্রেনদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে কি হয়, আমাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আচ্ছা আমাদের মনে করেন ফিজিক্যালি ফিট থাকে, সরি, আমরা ফিজিক্যালি ফিট থাকি, আমাদের হচ্ছে এনার্জেটিক ফিল হয়। সো এগুলা ছিল আমাদের ধরেন বডি প্যারাগ্রাফ লিখতেছিলাম। বাট হঠাৎ করে একটা মনে মনে কোয়েশ্চেন করলাম যে ইফ নট সো হোয়াট। আচ্ছা যদি না হয় তাহলে কি হবে, যে চিলড্রেনরা যদি যে আমাদের এই এক্সারসাইজ না করে তাহলে কি হবে। সো তাহলে কি হবে এইটা দিয়েও কিন্তু একটা আমরা সেন্টেন্স দিতে পারি, যে যদি তারা এটা না করে তাহলে কি করবে, অবেসিটিতে সাফার করবে। এরকম করে কিন্তু একটা সেন্টেন্স দেওয়া যায়।
বুঝতে পারছি। সাপোজ আমরা লিখলাম যে হচ্ছে গা আমাদের অবিসিটি নিয়ে বলতেছে যে আচ্ছা ওরা যদি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ কম করে তাহলে আমাদের অবিসিটি হবে, হেলথ প্রবলেম হবে। অ্যান্ড ইফ নট সো হট মানে কি এক কথায় যদি ওরা করে তখন কি হবে, এরকম কোয়েশ্চেন করলে দেখছেন তো ডিফারেন্ট পার্সপেক্টিভে আমাদের সেন্টেন্স তৈরি হয়ে যায়। 7 নম্বর বলছে যে স্ট্যাটিস্টিক্স ইউজ করা। তো স্ট্যাটিস্টিক্স কি মানে আমাদের পরিসংখ্যান। আমরা ক্যামব্রিজে দেখি যে হাজার হাজার জায়গায় ওরা নাম্বার ইউজ করছে। কেন নাম্বার ইউজ করছে? কারণ ওরা হচ্ছে কি প্রপার রাইটার, ওরা জানে যে আমাদের একটা রাইটিংকে স্ট্রং করার জন্য আমাদের কিছু তথ্য, এসব কিছু প্রুভেন স্ট্যাটিস্টিক্স দিতে হয়। সো এসব স্ট্যাটিস্টিক্স আমরা কি করব, নিজেরাই বানাই দেব। সো ইউজ নাম্বার অর ডাটা টু সাপোর্ট ইয়োর পয়েন্ট। সো আমাদের নিজস্ব পয়েন্টকে সাপোর্ট করার জন্য আমরা সামটাইমস নাম্বার ইউজ করব 40%, 50%, সামটাইমস ডাটা ইউজ করব। সেটা ছিল স্ট্যাটিস্টিক্স। এবার বলছে যে কম্পেয়ার আর কন্ট্রাস্ট। আমরা যে অতীতের সাথে কম্পেয়ার করতে পারি, কোনো ডিভাইসের সাথে কম্পেয়ার করতে পারি, তাই না? সো অনেক কিছুর সাথে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি। সো আমরা কম্পেয়ার, যে আনলাইক ইন দ্য পাস্ট যদি একটা সেন্টেন্স দেওয়া যায়। এবার বলছে যে 10 নম্বর বলছে অ্যাড এক্সপার্ট অপিনিয়ন অর কোট। আচ্ছা, এক্সপার্ট অপিনিয়ন অর কোট মানে কি? সাপোজ যে আমাদের যে ডক্টর ইউনুস কে, সে একজন একটা এক্সপার্ট না, সে একটা নোবেল প্রাপ্ত আমাদের ডক্টর। সো ডক্টর ইউনুস ও যদি ধরেন সাপোজ একটা করলো, সো অপিনিয়ন দিল সাপোজ আমাদের কোনো সম্পর্কে, সো একটা ভাষণে অপিনিয়ন দিল। সো উনার সেই অপিনিয়নটা আমরা কিন্তু হচ্ছে রাইটিং এ লিখতে পারি। আমাদের আছে এটা কি হতে হবে, মানে মানে সংঘবদ্ধ হতে হবে। যে আমাদের যে বিষয়ে সাপোজ মানে এয়ার পলিউশনের বিষয়ে আমাদের ডক্টর ইউনিস একটা কথা বলছে। সো ওই কথাটা আমরা ওগুলাকে কি বলে, অ্যাড এক্সপার্ট অপিনিয়ন অর কোট। এই যে এক্সপার্টদের অপিনিয়ন, উনি যেহেতু একটা বিশেষজ্ঞ, সো উনার এই হচ্ছে অপিনিয়নটা হচ্ছে আমরা কিন্তু দিয়ে দিতে পারি রাইটিং এ। কিন্তু আমরা কি করব, আমরা কি সবসময় এগুলা যেগুলা জানি সেগুলাই দেব না, আমরা নিজেরাই বানাই নিব, তাই না? কারণ আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিতে কি হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটিতে যে স্টাডি হয়েছে, এটার বিষয়ে কি এক্সামিনার জানবে? না, জানবে না। সো না জানারই কথা। সো জানবে না, তাহলে উনি কি ভেবে নেবে যে হ্যাঁ সত্যি এই স্টাডিতে এটা দেখানো হয়েছে। বুঝতে পারছি কি? সো আমরা এরকম নিজেরাই দেখাইবো। এবার বলছে যে লিঙ্ক ব্যাক দ্য মেন আইডিয়া। আমরা কি জানি যে আমরা লাস্টের মানে লাস্টে সামটাইমস আমরা কি করি যে আচ্ছা আমরা যে লাইনে আছি, যে আমরা এখনো ডিস্ট্রাক্টেড হয়ে যায় নাই, সো এটা বোঝানোর জন্য আমরা কি করি যে লিঙ্ক ব্যাক দ্য মেন আইডিয়া। আমরা উপরে যেসব কথাবার্তা বললাম ওইটা কি একটু সামারি টাইপের কিছু লিখে দিই। সামটাইমস আমরা কি করি যে দেয়ার ফর দ্য মোর সরি দেয়ার ফরের পরিবর্তে দ্য মোর দিতে পারি, দাস দিতে পারি, হেন্স দিতে পারি। এভাবে আমরা কি লিঙ্ক ব্যাক দ্য মেন আইডিয়াটা করে দিই। সো এগুলা ছিল আমাদের স্ট্রাকচার। চলেন আমরা দেখি আজকের কি। আজকে আমাদের ক্লাস হবে যে আমরা তো জানি যে প্রথমে বলছি যে প্রবলেম সলিউশনস। সো এটা হচ্ছে আমাদের একটা রিয়েল এক্সামে আসা কোয়েশ্চেন। চলেন দেখি কি বলছে। এয়ার পলিউশন হ্যাজ বিকাম আ সিরিয়াস প্রবলেম ইন মেনি লার্জ সিটিজ। সো আমাদের যে এয়ার পলিউশনটা হয়ে গেছে একটা সিরিয়াস প্রবলেম ইন মেনি লার্জ সিটিজ। অনেক বড় বড় সিটিতে কি এয়ার পলিউশনটা একটা সিরিয়াস প্রবলেম হয়ে গেছে। সো এটাকে কি বলে একটু সবাই বলেন তো, হালকা একটু মিউট করেন জাস্ট 30 সেকেন্ডের জন্য। যে এটাকে কি বলে? এটাকে বলে আমাদের স্টেটমেন্ট, তাই না? স্টেটমেন্ট। ইয়া। জি, স্টেটমেন্ট। সো আমাদের প্রথম যে দেয়া থাকবে এটা কি একটা স্টেটমেন্ট। এটা যে আমাদের কোনো রিসার্চ হইতে পারে অথবা অনেক কিছুর স্টেটমেন্ট। সো বিশেষজ্ঞরা বলতে পারে এই স্টেটমেন্টটা। সো এটা হচ্ছে স্টেটমেন্ট। আমাদের প্যারাফ্রেজ করতে হয় মূলত এই স্টেটমেন্টটুকু। এন্ড পরেরগুলা কি থাকে, কোয়েশ্চেন। এন্ড কোয়েশ্চেনগুলার কি করতে হয়, অ্যান্সার দিতে হয়। সো বুঝতে পারছি আমরা? বুঝতে পারলে আমরা একটু মিউট করব। আচ্ছা, সো প্রথমটুকু ছিল স্টেটমেন্ট যে আমাদের আছে বড় সিটিগুলোতে যে এয়ার পলিউশনটা একটা সিরিয়াস প্রবলেম হয়ে দাঁড়াইছে। এখানে বলছে যে হোয়াট আর দ্য মেইন কজেস অফ দিস ইস্যু। সো এই ইস্যুটার কারণগুলা কি কি, দেখেন এখানে বলছে কজেস, তাই না? সো কজেস বলছে, এই কারণে আমরা মেইনলি দুইটা কজ দিব। এন্ড বলছে যে হোয়াট মেজার্স ক্যান বি টেকেন টু সলভ ইট। সো কোন ধরনের আমাদের এই যে সলিউশন পদ্ধতিগুলা আছে নেওয়া যায় আর কি, কি কি করলে আমাদের সলিউশন করা যাবে, তাই না? সো এটা হচ্ছে প্রবলেম সলিউশন এসে। সো প্রথমে আমরা দুইটা কারণ বলবো, পরে দুইটা কি করব, সলিউশন। সো কি কি মেজারমেন্টস, কি কি স্টেপস আমরা নিতে পারি, তাই না? সো এটা ছিল আমাদের কোয়েশ্চেনটা। এন্ড মেইনলি প্রবলেম সলিউশন কোয়েশ্চেন গুলো আমাদের এমনই হয়ে থাকে।
চলেন আমরা আজকে যে এই স্ট্রাকচারটা ফলো করব, যদিও আমরা অনেক স্টেপস দেখছি 10টা, কিন্তু আমরা এখানে জাস্ট আজকে আপনাদের একদম বোধগম্য হওয়ার জন্য, যাতে আমরা সিম্পল ওয়েতে একটা 7.5 অথবা 7 ব্যান্ডের রাইটিং লিখতে পারি, সেই জন্য আমরা জাস্ট 4 স্টেপটা ফলো করব। তো দেখেন বলছে যে আই উইল ইউজ টু কজেস। তিনটা হবে। কেন 3টা হবে? এই যে কজেস, তার মানে কি এখানে দুইটা বডি দিব আর সলভের না মাঝে না একটা না দিব? না না না, নো নো। আমরা আছে একটা বডি প্যারাগ্রাফে দুইটা কজেস দিব, এই কারণে আমরা জাস্ট 4 স্টেপ ফলো করব। এন্ড আমরা আর বডি প্যারাগ্রাফ 2 তে দুইটা সলিউশন দেব। এন্ড কি আমাদের জানেন, আমাদের এটা কিন্তু আবার প্রবলেম সলিউশন এসে একটা স্টাইল আছে, কেমন যে আমরা প্রথমে যে দুইটা কারণ বলবো, সো ওই দুইটারই সলিউশন বলবো পরের বডিতে। সো আমি যদি আচ্ছা প্রথম বডিতে আছে গিয়া দুইটা কজ দেই, পরের বডিতে যদি একটা সলিউশন দিই, তাহলে কিন্তু হবে না। কারণ যে দুইটা কারণ লিখছি ওই দুইটারই সলিউশন দিতে হবে। আমি একটা কারণ লিখলে একটারই সলিউশন দিতে হবে, বুঝতে পারছি কি? যেহেতু আমাদের বলছে যে তাহলে তো মনে হয় একটা হয়তো, হ্যাঁ, সো একটা হয়তো। সো হোয়াট আর দ্য মেইন কজেস, সো আমরা দুইটা দেব। এন্ড যে এই কজ কিন্তু দেয়া ইজি, এন্ড আমরা সুন্দর প্রপার ওয়েতে আজকে দেখাই দেব, সমস্যা নাই। যে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। কি স্ট্রাকচার? আমি লিখছি যে আই উইল ইউজ টু কজেস, সো দুইটা কজেস ইউজ করব, টু সলিউশনস, দুইটা সলিউশন ইউজ করব, এন্ড ফর ইচ আই উইল ফলো অ্যাট লিস্ট 4 স্টেপস। সো আমরা 10টা স্টেপস দেখছি, এন্ড আমাদের তো জানি আমাদের একটা ট্রেডিশনাল 7 স্টেপস আছে, ওর মধ্যে অ্যাটলিস্ট আমরা 4টা ফলো করব। সো মানে সেই 4টা কি একদম যাতে সবাই বুঝতে পারে, যাতে আমরা যাদের 5 ব্যান্ডের আছে আছে নলেজ আছে, অথবা যাদের 7 ব্যান্ডের নলেজ আছে, সবাই যাতে বুঝতে পারে, আমাদের অ্যাডভান্স হোক আর বিগিনার হোক, সবাই যাতে বুঝতে পারে। এই কারণে আমরা জাস্ট 4 স্টেপ রাখছি। 4 স্টেপ কি? যে প্রথমে টপিক সেন্টেন্স লিখবো, এটা হচ্ছে মেইন আইডিয়া হবে, তারপরে এক্সপ্লেনেশন দেব, তারপরে একটা এক্সাম্পল দেব, তারপরে রেজাল্ট অথবা ইফেক্টটা দিয়ে দেব। বুঝতে পারছি কি? আমরা চলেন আমরা দেখি যে আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশনটা কি হবে? প্রথম লাইনটা হবে আমাদের মেইন যে আমাদের স্টেটমেন্টটা ছিল ওইটাকে প্যারাফ্রেজ করা। চলেন দেখি কি লেখা আছে, যে এয়ার পলিউশন ইজ one of the most pressing environmental challenges faced by modern cities. So দেখেন জাস্ট কিচ্ছু না, আমরা যে এখানে কি বলছে যে এয়ার পলিউশন হ্যাজ বিকাম আ সিরিয়াস প্রবলেম। সো মানে এয়ার পলিউশন একটা হয়ে দাঁড়াইছে কি সিরিয়াস প্রবলেম হয়ে দাঁড়াইছে ইন মেনি লার্জ সিটিজ, অনেক বড় সিটিতে। এন্ড আমরা এখানে বলছি যে এয়ার পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। সো প্রেসিং মানে কি, ওই সিরিয়াসকে প্রেসিং বলছে। অ্যান্ড এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, এনভায়রনমেন্টালরা আমরা কি করছি, এক্সট্রা যোগ করছে, কারণ আমাদের কি এয়ার পলিউশন একটা কি এনভায়রনমেন্টের মধ্যে পড়ে না। সো এই কথাটা জাস্ট যোগ করা হয়েছে যে অ্যান্ড চ্যালেঞ্জেসকে, প্রবলেমকে আমরা চ্যালেঞ্জেস বলছি, তাই না? একদম নর্মালি ফেসড বাই মডার্ন সিটিজ, ওখানে লার্জ সিটিজ বলছে, আমরা ইচ্ছা করলে কি এখানে মাল্টি ন্যাশনাল এইসব বলতে পারতাম, তাই না? অথবা মেট্রোপলিটন সিটি, এগুলা বলতে পারি না, এগুলা কিন্তু আমরা স্পিকিং এ শিখছি। সো বুঝতেই পারছি কি? আমাদের প্রথম লাইনটা একটু বলেন তো, যে এই লাইনটা কিভাবে আসলো? জাস্ট সিম্পলি প্যারাফ্রেজ, নাথিং এলস। স্টেটমেন্টটা প্যারাফ্রেজ হ্যাঁ করা হ্যাঁ, হয়েছে। প্যারাফ্রেজ করছে। এন্ড আমাদের এটাতে কি টপিক দেওয়া লাগবে না? আহ, না, এটা না দিলেই হয়, সমস্যা নেই। কিছুর জন্য আমাদের এমনি বড় হয়ে যাবে অনেক। আপনি ইচ্ছা করলে একটা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স নিয়ে আসতেই পারেন, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স দেয়া দরকার নেই, কারণ আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স মূলত কি হয়, যে আমরা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স দিই মূলত এই জিনিসটাকে রিলেট করে। সো আমাদের যে এয়ার পলিউশনটা হচ্ছে কেন, সো ওই আমরা ধরেন অন্য সব এসেতে হলে আমরা কি বলতে পারতাম, যে কোন সব কারণ হচ্ছে এয়ার পলিউশন, ওগুলা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স দিতে পারতাম। বাট আমাদের কারণগুলাই যেহেতু আমাদের বডি প্যারাগ্রাফ দিতে হবে, এই কারণে আমরা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স দেব না, জাস্ট সিম্পলি প্রথমটাকে প্যারাফ্রেজ করব, আর কিচ্ছু না। বুঝতে পারছি কি স্টেটমেন্টটুকু? আচ্ছা, এবার আমরা দ্বিতীয়ত কি করব? এবার বলছে যে আচ্ছা, এই যে আমাদের এই কোয়েশ্চেনটাকে এখন জাস্ট অ্যান্সার করতে হবে। হোয়াট আর দ্য মেইন কজেস অফ দিস ইস্যু অ্যান্ড হোয়াট মেজার্স ক্যান বি টেকেন। সো মানে কোন কারণগুলা কি কি এবং কি কি আমাদের স্টেপস নিতে পারে। সো আমরা সব সময় এই স্টাইলে লিখবো। এই হোয়াইল মানে আমি কি বলছি, যে হোয়াইল আমাদের 0.5 মার্ক বাড়াই দিতে পারে, এটা কি আমরা জানি?
সবাই বলেন তো, হোয়াইল অথবা অলদো এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? সো আমরা সুযোগ পাইলেই কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দিব। সো দেখেন কি লেখা রয়েছে, যে হোয়াইলটা আমাদের এক প্রকার টেমপ্লেট আকারে ধরে নেন, যে হোয়াইলটা দিয়ে আমরা শুরু করব, তারপরে আমাদের একটা নির্দিষ্ট ওয়ে ফলো করব। ওয়েটা হচ্ছে কি, যে আমরা দুইটা প্রবলেমের নাম বলে দিব, যে বলে দিয়ে যে এইভাবে লিখবো। আমি একটু দেখাই দিই। সেই যে হোয়াইল টুকু মনে করেন আমাদের টেমপ্লেট আকারের। সো তারপরে যে এই আছে আমাদের যে দুইটা প্রবলেম আছে না, ওই জায়গায় খালি আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে যে আর মেজর কন্ট্রিবিউটরস টু দা প্রবলেম, এইটুকু আমাদের টেমপ্লেট আকারের। বুঝতে পারছি যে কি বললাম, যে হোয়াইল র্যাপিড আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সো আমরা কি জানি, এই যে এগুলা হচ্ছে আমাদের কি মেইনলি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন, অথবা আমাদের হচ্ছে যে ভেহিকেল, ইনক্রিজিং ভেহিকেলস, এগুলার কারণে আমাদের এয়ারটা পলিউশন হয় না? সো আমাদের এয়ার পলিউশন হওয়ার কারণগুলা কি? ফার্স্ট অফ অল আছে ইনক্রিজড আছে আছে ভেহিকেলস, তাই না? এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে আরবানাইজেশন, তাই না? সামটাইমস আমাদের এই যে কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে কি প্রচুর পরিমাণে মিলস, ফ্যাক্টরিজ এগুলা হবার কারণে। কেন? এগুলাই তো আমাদের ফিউম তৈরি করে, তাই না? সো এগুলাই তো আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি করে, কার্বন মনোক্সাইড তৈরি করে। সো এগুলাই যেহেতু আমাদের এয়ারটা পলিউশন করে, সো আমি জাস্ট খালি কি করছি, যে দুইটা কারণ দিয়ে দিছি। সো আপনারা এখানে অন্য মানে সাপোজ অবেসিটির কারণ হলে, আপনাকে যদি বলে কোয়েশ্চেনটা থাকে অবেসিটি, সো আপনি অবেসিটির দুইটা কারণ বলে দিবেন, যে আছে এক্সেসিভ স্ক্রিন টাইম, দ্বিতীয়ত মোনোটোনাস লাইফস্টাইল, তাই না? সো এক্সেসিভ স্ক্রিন টাইম, মোনোটোনাস লাইফস্টাইল আর মেজর কন্ট্রিবিউটরস টু দিস প্রবলেম। বুঝতে পারছি এই লাইনটুকু? একটু বলেন তো আমায়। দেখেন খুবই গোছালো কিন্তু, খুবই গোছালো না? খুবই গোছালো কিন্তু এইটা। তো আচ্ছা, এবার আমাদের পয়েন্টটুকু এই যে সেভারাল ইফেক্টিভ সলিউশনস ক্যান বি, এই যে এইটুকু আপনি কিন্তু এই হিসাবে নিতে পারেন। প্রায় আহ, কি বলবো, আমাদের টেমপ্লেট আকারে নিতে পারেন। তো আপনি জাস্ট যদি বেশি কথা না আসে, আপনার যদি সাপোজ আপনি মেইন এক্সামে যা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছেন, জাস্ট খালি এটুকু লিখবেন যে সেভারাল ইফেক্টিভ সলিউশনস ক্যান বি কি ইন্ট্রোডিউসড অথবা ক্যান বি টেকেন। কিসের জন্য ক্যান বি টেকেন? ইন অর্ডার টু মিটিগেট দিস ইস্যু। সো এইটুকু বললেই হবে। বুঝতে পারছেন? সো আর আপনি যদি পারেন যে দেখেন যে আচ্ছা, যে এটা আমাদের গভর্নমেন্ট কিছু হেল্প করতে পারে, ইন্ডিভিজুয়ালস কিছু হেল্প করতে পারে, এগুলা যদি থাকে, সো আপনি পরের লাইনটুকু হুবহু টেমপ্লেট আকারে দিয়ে দিলেও হবে, যে several effective solutions can be introduced by governments and individuals to mitigate the issue. mitigate মানে কি? কমানো, তাই না? সো আমাদের মিটিগেট বলা যায় অথবা অ্যালিভিয়েট বলা যায়, যে হচ্ছে মানে প্রশমন করা। এই দুইটাই দেয়া যায়। সো এটাই মেইনলি বেটার হয়। মিটিগেটটা একটু টপিক স্পেসিফিক, অ্যালিভিয়েটটা সব ক্ষেত্রে যায় না। সো আমরা কি বুঝতে পারছি? এইটুকু আপনি ইচ্ছা করলে প্রায় এক প্রকার আপনি টেমপ্লেট আকারেই নিয়ে নিতে পারেন। সো আমরা ইন্ট্রোডাকশন কি বুঝতে পারছি? খুবই গোছালো ওয়েতে জি ভাইয়া। এন্ড খুবই নর্মাল ওয়েতে। আরবানাইজেশন আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা কি দুটা কারণ না? হ্যাঁ, দুইটা কারণ। দুটো পদ। হ্যাঁ, সাপোজ আমাদের ওই যে অবেসিটি নিয়ে বললে দুটা আমরা কি, কারণে এটা হ্যাঁ, তো আমরা যে এই কারণগুলাই কিন্তু আমরা বডি প্যারাগ্রাফে লিখবো। এই কারণ এখানে কোন কারণগুলা দেব, যেগুলো আমরা বডি প্যারাগ্রাফে লিখতে যাব, সেটাই কিন্তু এখানে লিখবো। বুঝতে পারছি কি? জি। ওকে, তো চলেন এবার আমরা বডি প্যারাগ্রাফ গুলাতে যাই। কি এখানে ইস্যু হবে না, ইস্যুস হবে, আহ, আচ্ছা, অনেকগুলা সমস্যা হবে না? কিন্তু না, না 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 না, শোনেন, এখানে আমাদের কিন্তু ইস্যুটা, যে এয়ার পলিউশনটা কিন্তু ইস্যু। ইস্যু কিন্তু এখানে, ইস্যু কাকে রেফার করতেছে? এয়ার পলিউশনটা ইস্যু। এই কারণে দেখেন এখানেও আমি ইস্যু নিছি, এন্ড হচ্ছে এখানে প্রবলেম নিছি। বুঝতে পারছে? মানে এই যে এই দিস প্রবলেমটা কাকে বোঝাচ্ছে জানেন? এই যে এয়ার পলিউশনটা, মানে মানে এই দিস প্রবলেমটাকে কি এয়ার পলিউশনটাকে বোঝাচ্ছে, আর দ্বিতীয়টাতে এই ইস্যুটাকে এয়ার পলিউশনটাকে বোঝাচ্ছে। বুঝতে পারছি কি আমরা? সো আমাদের এটা ছিল মানে ফুললি প্রপার ওয়েতে, এন্ড আমাদের প্রায় প্রায় এখানে কোনো প্রকার মিস্টেক্স নেই বললেই চলে। বাট কিন্তু দেখে মনে হচ্ছে না খুবই একটা গোছালো ওয়ে, দেখে সুন্দর লাগা উচিত কিন্তু।
দেখেন মনে হচ্ছে যে আমাদের জানাশোনা কথাগুলো দিয়েই কিন্তু খুবই বেটার ওয়েতে লেখা। সো আমরা এখানে কি কি নাই বলেন, আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আছে, এখানে আমাদের সুন্দর করে কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করা আছে, এন্ড একদম সবকিছু গোছালো ওয়েতে আছে। এবার চলেন আমরা বডি প্যারাগ্রাফে যাই। সো বডি প্যারাগ্রাফ 1 আমাদের একটা প্রথমটা কজ কি, প্রথম কারণ হচ্ছে ভেহিকুলার ইমিশন। সো আমাদের ভেহিকুলার ইমিশন একটা কি কারণ না? সো মনে করেন যে ভেহিকেলই তো আমাদের এয়ারটা পলিউট করে, তাই না? আমাদের কিন্তু যে কেউ আমার মতে যে আইএলস ক্যান্ডিডেট যাকে আমি কোয়েশ্চেন করব, সেই কিন্তু বলতে পারে যে এয়ার পলিউশনের মেন কারণ যদি দুইটা জিজ্ঞেস করে, ও সবার আগে বলবে যে আমাদের কি যে ভেহিকেলস গুলা আমাদের কি কার্বন ডাই অক্সাইড তৈরি করে, আমাদের হচ্ছে মিলস ফ্যাক্টরি কি কার্বন ডাই অক্সাইড অথবা ধোঁয়া অথবা কার্বন মনো অক্সাইড অথবা নাইট্রোজেন অক্সাইড এগুলা সব তৈরি করে, তাই না? বলেন, এটা বলবে না? সো আমরা তেমনই একটা নর্মাল যাতে সবার বোধগম্য হয় কি নিছি যে ভেহিকুলার ইমিশন। তো এটা ছিল মেন আইডিয়া। চলেন আমরা জাস্ট একদম একদম সুন্দর নর্মালি, কোনো প্রকার হাইফাই কিছু দেব না, একদম নর্মালি কি লিখবো দেখবেন যে প্রথমে বলবো যে স্টেপ 1 টপিক সেন্টেন্সটা লিখি, টপিক সেন্টেন্সটা একদম নর্মাল কথায় লিখবো যে ওয়ান সিগনিফিকেন্ট কজ অফ। সো আমাদের একটা মেইন কজ হচ্ছে কজ অফ এয়ার পলিউশন। সো এই এয়ার পলিউশনের জায়গায় আপনি অন্য সব টপিক আসলে কি দিয়ে দিবেন, সব অবিসিটি আসলে অবিসিটি দিয়ে দিব, তাই না? সো ওয়ান সিগনিফিকেন্ট কজ অফ এয়ার পলিউশন ইন মেট্রোপলিটন এরিয়াস। মেট্রোপলিটন এরিয়াস কেন বললাম? ওরা লার্জ এরিয়াস বলছিল, তাই না? সো আমাদের একটা সিগনিফিকেন্ট কজ অফ কিসের, যে এয়ার পলিউশনের, আমাদের যে মেট্রোপলিটন এরিয়াস ইজ হচ্ছে যে দ্য গ্রোয়িং নাম্বার অফ প্রাইভেট ভেহিকেল। সো আমাদের একটা কজ হচ্ছে যে আমাদের ওয়ান কজ ইজ দ্য গ্রোয়িং নাম্বার অফ প্রাইভেট ভেহিকেল। সো এটুকু আমাদের কিন্তু মেইন কথা। এজ এ সাবজেক্ট এটা হচ্ছে ইজ হচ্ছে ভার্ব, এটুকু হচ্ছে অবজেক্ট, এন্ড এখানে আমরা এক্সট্রা কথা বলছি, তাই না? সো আমাদের মূল কারণটা হচ্ছে যে আমাদের একটা সিগনিফিকেন্ট কারণটা হচ্ছে কি দ্য গ্রোয়িং নাম্বার অফ প্রাইভেট ভেহিকেলস। সো প্রাইভেট ভেহিকেলসটার পরিমাণটা অনেক বেশি হবার কারণে আমাদের কি এয়ারটা পলিউশন হয়। সো এটা আমরা বললাম। সো কোথাও প্রথম কথাটা এরকম থাকতে হবে, একটু ভেগ থাকতে হবে। সো আমরা যে বললাম যে আচ্ছা যে মানে ভেহিকেলস এর কারণে, প্রাইভেট ভেহিকেলস এর কারণে যে আমাদের হচ্ছে ইটা হয়, এয়ারটা পলিউশন হয়। সো যদিও হচ্ছে আমাদের এক্সামিনার এটা জানে, বাট ওনার রোলটা কি থাকবে যখন আমাদের খাতা দেখবে, ওনার রোলটা থাকবে যে আমি যাই বলি না কেন উনি কিছু জানে না, তাই না? সো উনি কিছু জানে না যে আচ্ছা আচ্ছা যে আমাদের ভেহিকেলটা যে আমাদের এয়ারটা পলিউশন করে কিভাবে, এটা কিন্তু উনি জানে না, ওখানে উনি জানে না খাতা দেখার সময়। তো এখন আমাদের কি করতে হবে, এখন ধাপে ধাপে বুঝাই দিতে হবে যে আচ্ছা যে এইভাবে এইভাবে ওরা আমাদের হচ্ছে এয়ারটা পলিউশন করে। তো আমাদের দ্বিতীয়ত হচ্ছে স্টেপ হচ্ছে এক্সপ্লেনেশন। ভাইয়া, হ্যাঁ, এই যে বলেন। যে ওই যে ট্যাক্স টুতে হ্যাঁ, ফার্স্টে কি ইনটু দিল না, হ্যাঁ ইন্ট্রো। তারপর ওই যে বডি ওয়ান বডি টু, স্টেপ স্টেপ টু স্টেপ ওয়ান স্টেপ টু এগুলো কি দেওয়াই লাগবে? না না, এগুলা তো আমাদের ওই 7 স্টেপের মধ্যে, আমি জাস্ট আপনাদের বোধগম্যর জন্য দিয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ মানে বোঝানোর জন্য দিয়েছে হ্যাঁ, আর এটা কি। কিছুই হবে না, এগুলা বাদ। এই যে স্টেপ 1 স্টেপ 2 এগুলা বাদ, এক্সপ্লেনেশন এগুলা বাদ। এগুলা জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য দিছি, যাতে আপনারা রাইটিংটা আরো সহজভাবে লিখতে পারেন। বুঝতে পারছি বুঝতে পারছি। মানে হ্যাঁ, ওইগুলো রায়হান কি দেওয়া ভাইয়া, লাগবে এই নাকি? যে স্টেপ ওয়ানে যে দুইটা লাইন লিখছে না, এই লাইনের সাথেই আপনি এস এস সিটিস এই লাইনটা লিখবেন, হ্যাঁ, একটা প্যারার মধ্যে ঢুকবে, এগুলো আলাদা আলাদা প্যারায় হবে না। হ্যাঁ, হুম। বুঝতে পারছি। তো মানে বডি বডি ওয়ান বডি টু, মানে ট্যাক্স টুতে কি বডি থ্রিও দেওয়া যায় তাই না? হ্যাঁ দেয়া যায়, অবশ্যই দেয়া যায়, অবভিয়াসলি। আর টপিক আর কনক্লুশন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো সামটাইমস মানে চারটা বডিও দেয়া যাবে, মানে চারটাও দেয়া যাবে, জি জি, কিন্তু মেইনলি দুইটা সবচেয়ে দিলেও সমস্যা আমাদের নাই, আইডিয়াল হচ্ছে, সবগুলা হ্যাঁ, উল্লেখ করতে হবে। সবচেয়ে আইডিয়াল হচ্ছে আহ, দুইটা দেয়া। ভাইয়া উনাকে আরেকটা বলে দেন যে এই যে এগুলো আলাদা থাকবে না, এগুলো একটা প্যারাতে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এগুলা কিন্তু সব যে জানি আমি বুঝতে হ্যাঁ, আমি হ্যাঁ, বুঝতে। মনে করো একটা ভাইয়া যে ডি এগ্রি ডিসএগ্রি বা প্রবলেম এন্ড সলিউশন, মানে মনে করেন আমি বডি ওয়ানে প্রবলেমটা বললাম আর বডি টু তে সলিউশনটা সলিউশন বললাম, গুলা, হ্যাঁ। হইলো না? কিন্তু আমরা যে প্রবলেম গুলা গেছি ওইটারই কিন্তু সলিউশন বলতে হবে। তো আমাদের প্রবলেমটা ছিল যে যে জি 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 জি, হ্যাঁ, ওইটাই ওইটাই। প্রাইভেট ভেহিকেলস, ওই প্রাইভেট ভেহিকেলসটা এটা যে প্রবলেম, এই প্রবলেমটাকে সলিউশন কিভাবে করা যায়, তাহলে আমরা কি প্রাইভেট বাদ দিয়ে আমরা জি কি জি করব, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব, এরকম কিছু সলিউশন। বুঝতে পারছি কি? জি জি, জি, বুঝতে আচ্ছা, পারছি সো জি। আমরা এবার একটু মিউট করি।
এবার হচ্ছে আমরা স্টেপ 2 হচ্ছে এক্সপ্লেনেশন আসবো। মিথিলা আপু একটু ওয়েট করেন, সরি মিউট করেন। So, আমাদের এখানে হাউ অথবা হোয়াই দ্বারা একটু মনে মনে কোয়েশ্চেন করার চেষ্টা করব। অবশ্য আমাদের এটা কিন্তু এক্সপ্লেইন করার অনেক প্রকার ওয়ে আছে, বাট আমরা জাস্ট খালি একটু এটা দিয়ে, যাদের একবারে কথা আসে না, তো আমরা একটু ট্রাই করে দেখবো যে আচ্ছা হাউ অথবা হোয়াই দ্বারা মনে মনে কোয়েশ্চেন করার চেষ্টা করব। যে আচ্ছা, যে আমাদের এই যে প্রাইভেট ভেহিকেলটা যে আমাদের এয়ার পলিউশন, মানে এয়ার পলিউশনটা করে, সো কিভাবে, সো হাউ অথবা হোয়াই, সো কিভাবে অথবা কেমনে করে, এগুলা একটু যদি ভাবি। যে অ্যাজ সিটিজ এক্সপ্যান্ড, মানে যত সিটি আমাদের বাড়তেছে, মানে যত প্রসারিত হচ্ছে, more people rely on cars, motorbike for daily commuting. So daily commuting না বললে daily transporting এগুলাও বলতে পারেন আপনি, হ্যাঁ। সো আমাদের মানে ডেইলি বিনিয়োগ, কমিউটিং মানে কি বিনিয়োগ। সো আমাদের পিপুলরা কি করে, রিলাই করে, নির্ভর করে কিসের জন্য, যে মোটর বাইকের পরে অথবা আমাদের কার্সের উপরে, আমাদের ডেইলি যাতায়াতের উপরে অথবা বিনিয়োগের জন্য আমরা এগুলার উপর ডিপেন্ড করি। আচ্ছা, হুইচ রিলিজেস লার্জ অ্যামাউন্ট অফ কার্বন মনোক্সাইড অ্যান্ড নাইট্রোজেন অক্সাইড ইনটু দ্য এয়ার। সো আমাদের এই কথাটা কিভাবে আসলো, যে আমরা একটু মনে মনে কোয়েশ্চেন করলাম যে আচ্ছা আমাদের ভেহিকেল গুলা যে আমাদের আছে এয়ারটা পলিউশন করে কিভাবে। যে আমরা বললাম যে যত সিটি গুলা বাড়তেছে তত কি করতেছে, মানুষরা বেশি পরিমাণে যে কার্স এর উপরে, মোটর বাইকস এর উপরে হচ্ছে নির্ভর করতেছে ডেইলি কমিউটিং এর জন্য, এক কথায় তাদের ডেইলি হচ্ছে বিনিয়োগের জন্য, যাতায়াতের জন্য। আর কমা হুইচ মানে কি এক্সট্রা ইনফরমেশন দেয়া, তাই না। যে হুইচ রিলিজেস, যেটা রিলিজ করতেছে, হুইচ মানে কি আমাদের যে মোটর বাইকস, আমাদের এগুলা ইটি, যেটা আমাদের রিলিজ করতেছে লার্জ অ্যামাউন্ট অফ কার্বন মনোক্সাইড অ্যান্ড নাইট্রোজেন অক্সাইড ইনটু দ্য এয়ার। সো আপনি এগুলা না পারলে জাস্ট খালি কার্বন ডাই অক্সাইডও দিয়ে দিতে পারতেন, কিন্তু শিখে না রাখেন যে হুইচ রিলিজেস লার্জ অ্যামাউন্ট অফ কার্বন মনোক্সাইড অ্যান্ড নাইট্রোজেন অক্সাইড ইনটু দ্য এয়ার। সো আমরা এই কথাটা কি বুঝতে পারছি? এই দ্বিতীয় লাইনটা একটু বলেন তো। জি ভাইয়া, এই কমিউটিং মানে কি? বিনিয়োগ মানে আমরা করা, যাতায়াতের বিনিয়োগ না, করা, হ্যাঁ হ্যাঁ যাতায়াতের জন্য। হ্যাঁ হ্যাঁ, যাতায়াত, হ্যাঁ আপনি যাতায়াত করা হবে না, যে গাড়ি দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ট্রাভেলিং দিয়ে দিতে পারেন, জাস্ট ট্রাভেলিং দিতে পারেন, বুঝতে পারছি, ফর ডেইলি ট্রাভেলিং অথবা ফর ডেইলি নেসেসিটিসও বলা যায়, তাদের নিজস্ব প্রয়োজনের জন্য যে কোনো জিনিস দেয়া যায়, বুঝতে পারছি কি এখানে। হ্যালো, জি ভাইয়া। ওকে মিউট করেন তাহলে। কার কার মাইক চালু রয়েছে একটু মিউট করেন, মিথিলা আপনাকে। এবার স্টেপ 3 বলছে যে একটা এক্সাম্পল। আচ্ছা, যে আমরা এই দুইটা কথা যেটা বললাম না, যে আচ্ছা যে আমাদের ভেহিকেলটা যে এয়ার পলিউশন করতেছে, পরে বললাম যে একটু আছে এক্সপ্যান্ড করলাম, এই 3 নম্বরটা এক্সাম্পল দেব, এটাকে একদম মানে একটা এক্সাম্পল দিয়ে একদম প্রমাণ করে দেব। এটা আমরা প্রমাণ করে দিব, এর প্রমাণ করার ক্ষেত্রে আমরা এক্সাম্পল ইউজ করি। চলেন আমরা এক্সাম্পলটা কি দিই দেখি। যে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন সিটিজ লাইক দিল্লি অ্যান্ড ঢাকা। সো আমাদের আছে ঢাকা অথবা দিল্লির মতো শহরেতে, ইন মানে তে, কমা, সো ইন দিয়ে শুরু হলে কমা দিতে হয়। সো কি হয়েছে, যে ট্রাফিক কনজেশন লিডস টু থিক স্মোক। আপনি থিক মানে কি ঘন, এই স্মোক মানে এক কথায় আমাদের যে কুয়াশাপূর্ণ ধোঁয়া, বাট আপনি স্মোক না বলে স্মোকও দিতে পারতেন। সো আমরা কি জাস্ট প্রমাণ করতেছি, সো আমরা একটা এক্সাম্পল দিয়ে প্রমাণ করতেছি যে ঢাকা এবং দিল্লির মতো শহরগুলোতে কি হচ্ছে, এই যে ট্রাফিক কনজেশন লিডস টু, মানে ট্রাফিক কনজেশনটা কি করতেছে, মানে লিডস টু মানে সৃষ্টি করা, থিক মানে এক কথায় গাঢ় ঘন, স্মোক মানে কুয়াশাপূর্ণ আমাদের ধোঁয়া তৈরি করতেছে, আপনি স্মোকও দিতে পারতেন। যে স্পেশালি ডিউরিং রাশ আওয়ার, এটা আমরা যে স্পিকিং এ বলি না, এটা অ্যাড করে দিয়েছি, বাট আপনি ইচ্ছা করলে নাও দিতে পারেন। বাট আমাদের মেন কথাটা কি, এক্সাম্পলটা ছিল এটা যে দিল্লি এবং ঢাকার মতো শহরে এই ট্রাফিক কনজেশনটা সৃষ্টি করতেছে অনেক মানে ধোঁয়া, মানে যে কুয়াশাপূর্ণ ধোঁয়া তৈরি করতেছে, বুঝতে পারতেছি। এন্ড আমাদের স্পেশালি ডিউরিং রাশ আওয়ার, আমাদের বিজি সময়গুলোতে। এক্সাম্পলটা বুঝছি আমরা, জাস্ট খালি হ্যাঁ অথবা না বলে মিউট করে দেবো আমরা। জি থিক স্মোক মানে কি, ঘন ধোঁয়া। হ্যাঁ, আপনি 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 নিজের বোঝার মতো মনে করে এখানে স্মোক লিখে নেবেন, হ্যাঁ। স্মোক হচ্ছে যে কুয়াশাপূর্ণ ধোঁয়া, এন্ড মানে সৃষ্টি না, করা, সৃষ্টি করা করা অথবা ফলে, ঠিক আছে। লিডস টুর দুইটা মিনিং হয়, একটা হচ্ছে কোনো কিছু সৃষ্টি করার ক্ষেত্রে, এন্ড দ্বিতীয়ত হচ্ছে কোনো কিছু ধাপিত করা, মানে কোনো দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই ক্ষেত্রে লিডস টু ইউজ করি আমরা।
এবার আসি যে অ্যাজ এ রেজাল্ট, এই কথাটা আমরা কোথায় দেব, যে আমরা যে এক্সাম্পলটা দিলাম না, এই এক্সাম্পলের মনে মনে কোয়েশ্চেন করবো যে আচ্ছা এর ফলে কি হয়েছে, এর ফলে আমাদের কি হয়েছে। সো আমাদের হচ্ছে যে মানে ধরেন আমাদের যদি কোনো সিটিতে যদি অনেক পরিমাণে ধোঁয়া টোয়া হয়, তাহলে ওর ফলে কি হতে পারে, আপনি এই অ্যান্সার এটুকু প্লিজ পড়েন না, না পড়ে বলেন তো আমাকে কি হতে পারে। এন্ড যারা ভিডিও ইউটিউবে দেখবেন আর কি, তারাও একটু মনে মনে থিঙ্ক করেন যে আচ্ছা কি হইতে পারে যে আমাদের ধোঁয়া টোয়া বেশি বিভিন্ন হলে। ধরনের ফিজিক্যাল প্রবলেম হতে পারে, যেমন শ্বাসকষ্ট, হ্যাঁ, তারপরে এক কথায় আমাদের হেলথ প্রেশার, প্রবলেম হইতে পারে, তাই না? হেলথ বিভিন্ন প্রবলেম। জি। অসুখ 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 দেখা দিতে হ্যাঁ। পারে। তো আচ্ছা এই কথাটা আমরা কি অটোমেটিক আসলো না আমাদের? কি হতে পারে? হ্যাঁ, সো অটোমেটিক আসলো না এই কথাটা, অটোমেটিক কিন্তু আসলো। সো আমাদের এই স্টেপ গুলা যদি আমরা জানি, অটোমেটিক্যালি আমরা রাইটিং লিখতে পারবো। সো অ্যাজ এ রেজাল্ট, স্টেপ 4 রেজাল্টে কি দিছে, অ্যাজ এ রেজাল্ট এর ফলে আরবান রেসিডেন্টস ফেস সিরিয়াস হেলথ ইস্যুস সাচ অ্যাজ অ্যাজমা, তারপরে যে লাংস ইনফেকশন ডিউ টু প্রলং এক্সপোর্ট টু আচ্ছা এক্সপোজার টু পলিউটেড এয়ার। আচ্ছা আপনি এই কথাটুকু আপনাদের এটা বাদ দেন, আপনারা কি মনে করেন যে জাস্ট খালি এটা ইউজ করবেন? উম, আমি একটু অ্যাডভান্স গুলা দিয়ে রাখছি, কিন্তু আপনি জাস্ট খালি আপনি বলবেন যে আচ্ছা এই কিসের জন্য, এখানে আপনি বলেন তো সেন্টেন্সটা কিভাবে আমরা বলতে পারি। আর আলে আপু একটু বলেন তো। কোনটা? মানে আমি জাস্ট এখানে মানে এই যে আপনারা নিজে একটা বলেন, এই সেন্টেন্সটা কি দেয়া যায়, আপনি নিজের মতো একটা বলেন। অ্যাজ এ রেজাল্ট, হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট। যে আরবান রেসিডেন্টস ফেস সিরিয়াস critical health issues such as asthma, lung infection, and high pressure. ওকে, হ্যাঁ এইটুকু দিলেই হয় তাই না? সো আমাদের জাস্ট এইটুকু দিলে হয়। কিন্তু আমি আর একটু বেটার ওয়েতে দিয়েছি, আপনারা যে এই ভোকাবটা শিখলে শিখতে পারেন যে প্রলং এক্সপোজার মানে কি, এক কথায় যে দীর্ঘক্ষণ কোনো লিঙ্ক কাকে দিলাম? হ্যালো, আসসালামু আলাইকুম আপু, শোনা যায়? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, আপু কি এখন জয়েন হলেন? না, আমি আরো আগে জয়েন হয়েছি। মানে এই যে এতক্ষণ যেগুলা বলছিলাম ওগুলা শুনছিলেন? জি, আমি প্রথম 10 মিনিট একটু মিস করেছি, পরে রাইটিং যেটা বুঝেছি আমি ওটা বুঝতেছি প্রথম থেকেই ও পারছি। আচ্ছা, প্রথমটুকু একটু বুঝলে মেবি আরো বেটার হতো আমাদের। আচ্ছা সমস্যা নেই, আমি আরো আহ, একটু দেখি নাই। আচ্ছা সমস্যা নেই, আমি ক্লাস এটা রেকর্ডেড থাকবে দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই একটু আসুক। আমাদের এই যে অ্যাজ এ রেজাল্ট যে আমাদের অটোমেটিক্যালি আসছে এই কথাটা, আমরা এটা কি বুঝতে পারছেন আপু? এই যে আমরা যে অ্যাজ এ রেজাল্ট যেগুলো আমরা জাস্ট খালি মনে মনে থিঙ্ক করে নিলে যে অটোমেটিক্যালি যে একটা আমরা চলে আসে, এটা কি বুঝতে পারছি কি আমরা, যে লাইন তাহলে চলে এই আসে? সমস্যাগুলো হবে। জি, জি। আ- আচ্ছা, সবাইকে আসছে?
যে আজকে আলে আপু মিথিলা আসা নাই, একটু wait। মিথিলা আপু তারপর কোন পরে করে আমরা রেখে ক্লাস করি। ওনাকে সামটাইমস রাগ ধরে। আচ্ছা, সরি আমাদের একটু কেটে গেছিল, আমরা তো জানি একটু ওই যে 40 মিনিট টাইম থাকে। ওকে, সো আমাদের এবার আসে যে অ্যাজ এ রেজাল্টে। সো অ্যাজ এ রেজাল্টটা আমাদের কিভাবে হবে? আমরা যে এক্সাম্পল যা লিখছি তাই না, সো এক্সাম্পলে সাপোজ যে কথাটা লিখলাম ওই কথাটাকে জাস্ট খালি কি করব, আমরা একটু প্রমাণ তাই করব। এখানে ডিউ টু পলিউটেড আচ্ছা, এয়ার লিখে দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু এই যে এই ফ্রেজটা শিখেন, এই যে প্রলং এক্সপোজার টু, এটার মানে অনেকক্ষণ কোনো কিছুর সংস্পর্শে থাকা। এটা প্রলং, এটা লিখে জি রাখেন, প্রলং এটা লিখে রাখেন, স্ট্যান্ডার্ড একটা ওয়ার্ড, তাই এটা না? এটা এটা লিখে যদি রাখেন, আমার লাগে ভালো হবে। এটা লিখে রাখেন। আমি আচ্ছা আপনাদের শেখানোর জন্য তো দিস তাই না। প্রলং এক্সপোজার কোনটা টু, লিখে রাখবো, কি হ্যাঁ বললেন বুঝি না একটু। বলতেছে এই ফ্রেজটা লিখে রাখেন যে প্রলং এক্সপোজার টু মানে হচ্ছে দীর্ঘক্ষণ সংস্পর্শে থাকা, দীর্ঘক্ষণ সংস্পর্শে থাকা। এই যে প্রলং এক্সপোজার টু, দীর্ঘায়িত যেটা হ্যাঁ এক্সপোজার, প্রলং অর্থ দীর্ঘায়িত, আর এক্সপোজার অর্থ কি ভাই? মানে এটা একসাথে ফ্রেজ আর কি, এই তিনটা একসাথে বসলে টু সহ, আর এই তিনটা একসাথে বসলে এর এটা মিনিং, একসাথে হবে, হ্যাঁ আলাদা হবে না। এই তিনটা একসাথে বসলে এর মিনিংটা দাঁড়ায় যে দীর্ঘক্ষণ সংস্পর্শে থাকা। জি আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু এক্সপোজার, আমরা আমাদের রাইটিং এ সাপোজ এটা ইউজ করার দরকার নেই, বাট আপনাদের তো যত শেখাবো ততই লাভ, দ্যাটস আমি এটা বলে দিলাম, বাট নট নেসেসারিলি। দীর্ঘ, জাস্ট দীর্ঘায়িত মানে একসাথে থাকা, হ্যাঁ দীর্ঘক্ষণ। দীর্ঘক্ষণ, হ্যাঁ সংস্পর্শে থাকা, এটা লেখে মানে একসাথে থাকা। হ্যাঁ এই ওকে, ওয়ার্ডটা দিলে ভালো হবে। হ্যাঁ অনেক এটা ভালো, অনেক অ্যাডভান্সড ওয়ার্ড। আর আচ্ছা এটা আমরা স্পিকিং ইউজ করতে পারবো, অনেক জায়গায় ইউজ করতে পারবো, দ্যাটস ওয়াই আমরা আছে এই যে আমরা সাপোজ এটা যদি আমরা যে দিতে পারতাম না। স্পিকিং এ ভাই একটা হ্যাঁ এক্সাম্পল দেন। আচ্ছা, সো আমরা ধরেন এই যে কি বলা যায়, প্রলং এক্সপোজার টু মোবাইল ফোন তাই না। সো প্রলং এক্সপোজার টু আছে মোবাইল ফোন বললে মানে কি, আচ্ছা দীর্ঘক্ষণ মোবাইলের সংস্পর্শে থাকে, এরকম বললে হবে। সংস্পর্শে থাকা, তাই। হ্যাঁ এটা দিলে তো অনেক মানে হাই হয়ে যাবে, মিথিলা আপুর হয়ে যাবে 8, তারপর আলে আপুর হয়ে যাবে 9। আচ্ছা চলেন আমরা একটু আবার ইতে যাই, আমরা জানেন একটু ভাই কত কিছু বলেন, হ্যাঁ আপনি যাবে ট্রেনে, হ্যাঁ। আচ্ছা যদি সবচেয়ে কম পাই স্কোর এখানে আমি পাবো, আমি পাবো 5 আর সবাই 6 মিক্স পেয়ে চলে যাবো। আচ্ছা আমরা একটু মিউট করি আইডি আপনাদের শোনেন শোনেন শোনেন, এই যে আমার ইউটিউবের ভিডিও দেখে এই যে গতকালে দুই দুই ভাই বলছে যে একজন দেশে দেখাইছে যে 6.5 পাইছে আর একজন পাইছে 6। তো ওরা ওরা মানে আমার ইউটিউব ভিডিও দেখে এত কিছু করে ফেলতেছে, আর আপনারা আমাকে পেয়েও কাজে লাগাচ্ছেন না। আপনারা রাইটিং লিখে দিলেই কিন্তু আমি কিন্তু কি করতে পারি, তো প্রতিদিন যে কারোর একটা রাইটিং, ভাইয়া আগামী কালকে থেকে আমি মিথিলা আপু আর ওই যে একটা আপু হ্যাঁ আসছে না, আর তিনজনের জন্য একটা আলাদা রুটিন করে দিবেন, হ্যাঁ মানে হ্যাঁ স্পিকিং রাইটিং সবগুলোই ইনশাল্লাহ। রাখবেন। হ্যাঁ এন্ড আমি কি করব, আপনারা রাইটিং যদি নাও লেখেন, ওই যে আকিবের যে রাইটিং আছে না, ওই রাইটিংটা স্ক্রিনে নিয়ে আসে আমি কি করব, জাস্ট বলবো যে আচ্ছা ও এখানে ভুল করছে, এটা ভুল করছে, এটা গ্রাম মানে সাবজেক্ট ভার্ব মানে এগ্রিমেন্ট হয় নাই, সেগুলো সব বলে দিলে আপনাদের গ্রামারের যা আছে সব শিখে যাবেন। গ্রামার অল্প জিনিস, একদিনে শেখা যায় সবকিছু, কিন্তু সবাই মনে করেন ভয় দেখায়, আতঙ্কে রাখে আর কি। আচ্ছা চলেন এবার এই যে আচ্ছা তার মানে কি, এই যে ফর এক্সাম্পল দিছি, এর ফলে কি হয়েছে, যে এক্সাম্পলটা ছিল যে দিল্লি এবং ঢাকাতে কি হয়েছে, যে ট্রাফিক কনজেশন সৃষ্টি করেছে অনেক ধোঁয়া যেটা মানে স্পেশালি রাশ আওয়ারে। সো আমাদের অনেক ধোঁয়া টোয়া এগুলার কারণে, সো এগুলা যেহেতু হয়েছে এইসব সিটিতে, সো এগুলার ফলে কি হয়, সো আমাদের একটা সিটিতে যদি অনেক পরিমাণ ধোঁয়া টোয়া হয়, আমাদের যদি এই যে আমাদের মানে কি বলবো যে দূষিত আমাদের এয়ারটা হয়, তাহলে এর ফলে কি হয়, এর ফলস্বরূপে আমাদের কি হয়, অনেকে অ্যাজমায় ভোগে, অনেকে আমাদের যে এই ফুসফুসের ইনফেকশন হয়, যে লাংসের ইনফেকশন আমরা বলছি তাই না। সো এগুলাই আমরা জাস্ট বলছি যে অ্যাজ এ রেজাল্ট, এর ফলে আরবান রেসিডেন্টস, যে পিপুলকে সামটাইমস আমরা এরকম বলবো যে আরবান রেসিডেন্টস ফেস সিরিয়াস হেলথ ইস্যুস সাচ অ্যাজ, আমরা এই যে হেলথ প্রবলেমটা কিন্তু সুন্দর, অনেকেই কি বলে যে ডিজিজ দেয়, কিন্তু এই ডিজিজের চেয়ে এই হেলথ ইস্যুটা অনেক ভালো
হলো, আপনারা বিলিভ করেন আর না করেন। সো আমরা হেলথ ইস্যুস দেব, হ্যাঁ। সো হেলথ ইস্যুস সাচ অ্যাজ অ্যাজমা, লাঞ্চ ইনফেকশন ডিউ টু মানে কোনো কিছুর কারণে, কিসের কারণে, যে প্রলংড এক্সপোজার টু মানে কোনো কিছুর সাথে দীর্ঘ সময় লেগে থাকা পলিউটেড এয়ার। সো আমরা পলিউটেড এয়ারের সাথে অনেকক্ষণ মানে সংস্পর্শে থাকলে আমাদের এইসব ইনফেকশন গুলা হয়। সো এটা ছিল আমাদের জাস্ট প্রথম আইডিয়াটাকে, যে 4 স্টেপ আমরা জাস্ট খালি 3 স্টেপ দিয়ে জাস্ট খালি এক্সপ্যান্ড করছি, তাই না? এবার আসি যে আমাদের দ্বিতীয় আইডিয়াটা। সো আমাদের বডি প্যারাগ্রাফ 1 এরই কজ 2 দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয়টা কারণ এখানে লেখা লাগবে না? না, আমরা জাস্ট খালি দেয়ার ফর দিব না। আর আমাদের বডি প্যারাগ্রাফ 1 তো শেষই হয় নাই, বডি প্যারাগ্রাফ 1 তো চলতেছে। মানে বডি প্যারাগ্রাফ 1 এর জাস্ট খালি একটু লিখলাম। এবার আমরা অ্যাডিশনালি অথবা ফার্দার মোর দিয়ে অথবা আনাদার দিয়ে হ্যাঁ আর একটা কজ দিব। সো আমরা তো এতদিন শিখছিলাম একটি আইডিয়া দিয়ে মানে 7 স্টেপ ফলো করে, বাট আজকে আমরা জাস্ট 3-4 স্টেপ ফলো করে হচ্ছে মানে 2টা আইডিয়া দিয়ে শেখাচ্ছি, মানে সকল ওয়ে শিখে যাচ্ছে আমরা রাইটিং এর, বুঝতে পারছেন কে? সো এবার আমরা আসি যে বডি প্যারাগ্রাফ 1 এ কিন্তু এটা। সো বডি প্যারাগ্রাফ 1 এ কজ নম্বর 2 হচ্ছে যে হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস। সো আমাদের এই যে মিলস, ফ্যাক্টরিজ, এগুলাতে যে কার্যকলাপ হয়, সো এগুলাতে যে আমাদের যে তেল মিল সব পোড়ানো হয় না, যে আমাদের বাসার পাশে কিন্তু সুগার মিল আছে, চিনির মিল। সো এখানে অনেক পরিমাণে যে আমাদের কি যে তেল, পেট্রোল এগুলা পোড়ানো হয়, এগুলার ফলে আমাদের কি যে কালো ধোঁয়া, যে চিমনি আছে না, এদের এই যে চিমনিটা দিয়ে অনেক পরিমাণ কালো ধোঁয়া আমাদের তৈরি হয়। সো এগুলা কি অবশ্যই আমাদের এয়ারটা দূষিত করতেছে না? সো করতেছে কিন্তু। যে আমাদের এদিকে কিন্তু এখনো যে আমাদের ঠিক মতো যে নারিকেল গাছগুলাতে এখন নারিকেল ধরে না, সো এগুলার কারণেই কিন্তু। সো অনেকে মানে অনেক রোগে টোগে ভোগে। সো এগুলাই কিন্তু আমরা লিখবো আমাদের ডেইলি লাইফের সাথে কি রিলেট করলে আরো বেটার, তাই না? সো বডি প্যারাগ্রাফ 2 তে আমাদের আছে দ্বিতীয় কাজটা হচ্ছে কজটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস। সো আমি এখানে আনাদার মেজর কন্ট্রিবিউটর লিখছি, এটা কথা আপনারাও এই যে হিসাবে নিতে পারেন, টেমপ্লেট হিসাবে, যে এটা আমরা হুবহু এটা লিখতে পারি, অথবা আপনি ফার্দার মোর লিখতে পারেন, হ্যাঁ। সো ফার্দার মোর অথবা অ্যাডিশনালি অনেক কিছু লেখা যায়, বাট আমরা সিম্পল লেখার জন্য এটা দিলেও হবে। সো যে আনাদার মেজর কন্ট্রিবিউটর টু কিসের, যে আরবান এয়ার পলিউশন মেইন টপিকটা। সো ইজ হচ্ছে যে, সো আমাদের আর একটা কন্ট্রিবিউটর কে মানে যে অবদান রাখে এগুলা আমাদের এয়ার পলিউশনের ক্ষেত্রে হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি। সো আমাদের ইন্ডাস্ট্রিয়াল কার্যকলাপ। সো আমাদের এয়ার পলিউশন হওয়ার আর একটা কারণ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কার্যকলাপ। সো এখন জাস্ট খালি এখন এক্সামিনার তো জানে না যে এগুলার কারণে কিভাবে এয়ার পলিউশন মানে এটা হয়, সেটা আমরা এখন জাস্ট খালি বুঝাই দিব। যে দেখেন যে এখন জাস্ট এক্সট্রা কথা হাউ অথবা হোয়াই, যে মিলস এবং ফ্যাক্টরি যে আমাদের যে এয়ার পলিউশনটা তৈরি করে, হাউ কিভাবে অথবা হোয়াই এরকম একটা কোয়েশ্চেন করে, যদি হাউ দিয়ে কোয়েশ্চেন করে, তো আমরা এরকম জিনিস পাবো যে সরি factories often burn মানে কি পোড়ানো, fossil fuels such as coal and oil which emit, এই যে কমা এই যে হুইচ দ্বারা আমরা জানি কি কমা হুইচ দ্বারা এক্সট্রা তথ্য দেয়া, যে হুইচ ইমিট হার্মফুল গ্যাসেস। আচ্ছা আমরা কিন্তু এখানে প্রডিউস দিতে পারবো না, যে প্রডিউস মানে উৎপাদন করে এটা হবে না, অথবা কোনো কিছু ক্রিয়েট করে এটা বলতে পারবো না, কারণ এই যে আমাদের গ্যাসের সাথে সবসময় কিন্তু ইমিট হয়, বুঝতে পারছেন? গ্যাসের সাথে ইমিশন এগুলা যায়, এগুলা বাদে আমরা অন্য কোনো কিছু দিতে পারবো না। এগুলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এগুলা ইমিট মানে মানে নিঃসরণ হওয়া, কোনো কিছু বের হওয়া। এন্ড বার্ন মানে কি আছে গা পোড়ানো। বুঝছি, এটা ভার্ব। হ্যাঁ ভার্ব, অবশ্যই ভার্ব। সো আমাদের এই যে আমাদের যে হুইচটা এগুলা কি রিলেটিভ প্রোনাউন পর মানে এর পরে আমাদের কি হবে, অবশ্যই ভার্ব দিতে হবে। যে ফ্যাক্টরিজ অফেন কি করে বার্ন করে ফসিল ফিউল সাচ অ্যাজ কোল, অয়েল, যেটা হুইচ ইমিট হার্মফুল গ্যাসেস ইনক্লুডিং সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। সো তার মানে আমরা দিন শেষে ওটাই বুঝাই দিলাম না যে আমাদের মিলস ফ্যাক্টরিজ গুলা কিভাবে আমাদের করে এয়ারটা পলিউশন করে। সো কিভাবে যখন মনে মনে কোয়েশ্চেন করলাম তখন আমরা বুঝতে পারলাম যে আচ্ছা ওরা তো অনেক কিছু পোড়ায়, তাই না, তেল মেল জাতীয় জিনিস পোড়ায়, সেগুলো আমাদের কি করতেছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে, সালফার ডাইঅক্সাইড তৈরি করতেছে, অথবা কার্বন মনোক্সাইড তৈরি করতেছে, যেগুলো অনেক ক্ষতিকর আমাদের বাষ্পের জন্য, তাই না? সো জাস্ট ওগুলাই লেখছি যে ফ্যাক্টরিজ অফেন বার্ন করে ফসিল ফিউল সাচ এস coal and oil which emit harmful gases including sulfur dioxide and carbon dioxide। এই লাইনটা কি বুঝতে পারছি আমরা? জি। আমাদের কি এখানে বোধগম্যের বাহিরে কিছু আছে?
হুম। হুম। আচ্ছা, তো এবার আসি যে এক্সাম্পল দিই। আগেরবার ফর এক্সাম্পল দিছিলাম, এবার ফর ইনস্টেন্স। সো আমরা কিন্তু সামটাইমস যে আমরা কিন্তু যে আবার হুবহু সেম স্ট্রাকচার ফলো করতেছি, কিন্তু আপনি কিন্তু ওই সেম স্ট্রাকচার নাও ফলো করতে পারেন। কারণ আপনাদের আমি কি একটু আগে যে 10টা স্টেপ দেখালাম, ওর মধ্যে আপনাদের 7টা স্টেপ আমি শেখাই দিই নাই, যে দা মোর অনেক কিছু আছে। সো আপনারা রাইটিং এ ওগুলা ইউজ করতে পারবেন। বাট আমি চাচ্ছি যাতে যে ইউটিউবের মানুষজন যাতে বোঝে, সবাই যাতে বোঝে, এই কারণে যাতে নর্মাল যাদের ধরেন 6.5 পাইলে যারা হ্যাপি, রাইটিং এ 6 পাইলে যারা হ্যাপি, তাদের জন্য এক কথা একটা আইডিয়াল রুটিনের মতো করে দেখাচ্ছে। আমার 6 পাইলেই হবে। হ্যাঁ, সো হ্যাঁ, সো আপনাদের যাতে প্রবলেম না হয়, সো এটা দিয়ে মনে করেন, এটা দিয়েই 7.5 ব্যান্ডের রাইটিং লেখা যায়। এটা দিয়ে মনে করেন যাতে ভুলও যাতে করেন তাও যাতে বেশি পান এটা দিয়ে। আচ্ছা, এবার 3 নম্বর হচ্ছে যে এক্সাম্পল এটা দিই। কি ব্রিক ব্রিক নিলস? হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের ব্রিক নীল হচ্ছে আমাদের যে আছে না ইটের ভাটা, ওটা ওটা ব্রিক নিলস না ব্রিক ফিল্ডস বলবো? নীলস হবে। হুম। ব্রিক নিলস হচ্ছে যে আছে কয়লা ভাটা, ইট ভাটা, কয়লা না তো ইট ভাটা। সো যে আমরা মনে আছে যে আমরা যে ইতে পড়ছিলাম, ও যে আমাদের ক্যামব্রিজে একটা প্যাসেজ পড়ছিলাম, মনে আছে যে ব্রিক বাই এই ব্রিক। স্পেলিংটাকে নিউজটাকে নিউজ যে স্পেলিংটা এটাকে KNILS না, এটা KILNS এটা বলি। KINLS, কিন্তু নীলস উচ্চারণ হবে। জি জি। হ্যাঁ, কোনটা ভাইয়া, ওই যে স্কিলসটা? হ্যাঁ, এটা হ্যাঁ, আমি বলছিলাম আসলে সরি নীলস বলছে কেন, কি আছে কিল মানে নীল হবে, নীল, এটা হবে নীলস, হবে নীলস। এই যে আইটা পরের মতো করে উচ্চারণ হবে, হ্যাঁ, নীলস হবে। হ্যাঁ, জি জি। বলছি এই শব্দটার জায়গায় ফিল্ড দিলে কি প্রবলেম? না, এটা অ্যাপ্রোপ্রিয়েট আর কি। মানে আপনি জাস্ট যে, আমি জাস্ট খালি কি ইটের ভাটার কথা বলছে, আপনি অন্য একটা ফ্যাক্টরির নাম বলে দেন, তাই না? তো আমরা উদাহরণস্বরূপ জি। আমি ইটের ভাটা বলছি, আপনি একটা প্রাণ কোম্পানির বলে দেন। আমি একবার ভাবছিলাম যেখানে সুগার মিলটা লিখি, আমাদের চিনির মিলটা, বাট এটা বন্ধ হয়ে গেছে, এটা আর লিখলাম না। বুঝতে পারছেন? আর এটা যেহেতু, বাট এটা যেহেতু আপনাদের আননোন, এটা আরো বেটার হবে। তো আমাদের, আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে একটু বলেন, আমি বুঝাবো এটা। বা আপনারা আগে আপু তারা মেকআপ কোম্পানি দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি কি যাব ফার্দার? জি এটার জি মানে জি। কি আবার শুনি নাই। এটার মানে আছে ব্রিক নিলস, মানে হচ্ছে সরি, এটা হচ্ছে ক্লিনস হবে। এই যে KL টা আর আগের মতো ইচ্ছা মানে উচ্চারণ হবে। সো ব্রিক ক্লিনস মানে হচ্ছে আছে ইটের ভাটা, মানে হচ্ছে ইটের ভাটা, হ্যাঁ। আমি জানি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এক্সাম্পল দেব। এক্সাম্পল দিয়ে কি বোঝাবো, যে আমরা যে বললাম না যে আমাদের এয়ার পলিউশনটা করতেছে যে ফ্যাক্টরির কারণে হচ্ছে, এটাকে আমরা একটা এক্সাম্পল দিব, কোনো ফ্যাক্টরির নাম বলে দেব, তাই না? তো আমরা ফ্যাক্টরি, কোনো একটা ফ্যাক্টরির নাম বলে দিয়ে এক্সাম্পল দিয়ে দেব। এক্সাম্পল মানে কি, যেমন আমরা স্পিকিং এর একটা আমরা এই উদাহরণ নিই, যে আমরা বলি যে ও যে আমাদের জানাশোনা এক্সাম্পল, যে মাই ফাদার হ্যাজ মেনি ফার্মস, তাই না? সো ফর এক্সাম্পল ক্যাটেল ফার্ম। সো আমি কি বললাম, যে আমার বাপের অনেক ফার্ম আছে, উদাহরণস্বরূপ ক্যাটেল ফার্ম। সো এরকম উদাহরণটা মানে কি, মানে কোনো কিছু এক্স্যাক্টলি বলে দেয়া। সো আমাদের এখানে কথা বলছে কি, যে আচ্ছা এয়ার পলিউশনটা কিসের কারণে হচ্ছে, মিলস এবং ফ্যাক্টরির কারণে হচ্ছে। আর এখানে উদাহরণস্বরূপ আমি একটা ফ্যাক্টরির নাম বলে দিলাম, মিলের নাম বলে দিলাম, যেটা হচ্ছে ইটের ভাটা। আপনি ইচ্ছা করলে আপনার চিনির মিলও আমি দিতে পারতাম। এখন কি বুঝতে পারছি যে এক্সাম্পল গুলা যে আমরা কেমনে ক্রিয়েট করতে পারবো? সো দেখেন কি লেখছে, যে ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ, ইন মেনি ইন্ডাস্ট্রিয়াল জোনস, জোনস মানে অঞ্চল, সো এটা এরিয়া লিখতে পারতাম, বাট আপনাদের জানানোর জন্য এটা লিখছি, যে ইন মেনি বুঝতে পারলাম। হুম, হুম। সো ইন মেনি ইন্ডাস্ট্রিয়াল জোনস অফ বাংলাদেশ, সো বাংলাদেশের অনেক ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়, কমা যে ব্রিক ক্লিন, সরি ওয়েট, সো ব্রিক ক্লিনস আর মেজর সোর্স অফ টক্সিক স্মোক। সো আমাদের এই যে টক্সিক স্মোক আপনি না দিলে, জাস্ট খালি স্মোক দিলেও হবে, কিন্তু টক্সিক মানে কি একটু দূষিত, এটা একটু ভালো। সো আমাদের কি ব্রিক নিলসটা হচ্ছে আর আ মেজর সোর্স অফ টক্সিক স্মোক দ্যাট পলিউটস দ্য সারাউন্ডিং এয়ার। সারাউন্ডিং মানে কি আশেপাশের এয়ারটা পলিউট করে। সো আমরা জাস্ট খালি এক্সাম্পল দিয়ে দিলাম, যে একটা আমাদের কি ফ্যাক্টরির কথা বললাম, যেটা হচ্ছে কি করতেছে, একটা মেজর সোর্স মানে মেইন কারণটা, সরি, মেইন কারণটা হচ্ছে কি, যে টক্সিক স্মোকটা হচ্ছে ই করার জন্য। দ্যাট মানে যে কোনটা, যে স্মোকটা, দ্যাট পলিউটস দ্য সারাউন্ডিং এয়ার।
সো আমাদের এই স্মোকটা কি করতেছে, দূষিত করতেছে আমাদের আশেপাশের এয়ারটা। সো এই এক্সাম্পলটা কি বুঝতে পারছে? সো আর এক্সাম্পলটা কেমনে আসে এগুলা কি বুঝতে পারছি? আমাদের এই যে ওই আপু কে আছে, আপুর নাম কি জানো, সামিয়া আপু। আপু একটু বলেন তো জি আপনি কিছু ভাইয়া, বুঝতেছেন কিনা। যদিও আপনার আজকে নিউ মেবি রাইটিং এ, তাও কি কিছু বুঝতেছেন? মানে অর্ধেক হলেও কি বুঝলেই জি, হবে, সমস্যা নাই। হ্যাঁ বুঝতেছি। আচ্ছা, তাহলে আমরা একটু মিউট করি। আচ্ছা, এবার আমরা এক্সাম্পলটা দেওয়া শেষ হলো, এবার আসি যে রেজাল্ট। রেজাল্ট আমরা এখন ফলাফল দেব যে আচ্ছা এই যে এগুলার ফলে, এর ফলে কি হচ্ছে, যে আমাদের এই যে আমাদের অনেক পরিমাণ স্মোক তৈরি করতেছে, আমাদের সারাউন্ডিংটা যে হচ্ছে দূষিত করতেছে, এর ফলে কি হচ্ছে, যে কনসিকুয়েন্টলি এর ফলে, সো নট অনলি ডাজ দ্য এয়ার কোয়ালিটি ডিটেরিওরেট মানে হচ্ছে কোনো কিছু আরো মন্দ করা। সো আমি দেখেন এখানে কিন্তু ওর অল্টারনেটিভ গুলা লিখে রাখছি। সাপোজ আমি এই কঠিন গুলা পরে দেখাই, আমি সহজটা লিখি যে অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কি হয়, আমরা যে সহজভাবে এভাবে লিখতে পারি যে কনসিকুয়েন্টলি এর ফলে। সো আমাদের ফলটা কি, ফলটা ছিল যে আমাদের এক্সাম্পলের ফলে কি হয়েছে, এক্সাম্পলটা দিছিলাম যে আমাদের অনেক পরিমাণ স্মোক তৈরি করতেছে, এটা না যে দূষিত স্মোক তৈরি করতেছে। আচ্ছা এটা বলেন তো, যে দূষিত স্মোক তৈরি হলে এর ফল, প্রথম ফলটা দিছিলাম আমরা যে হেলথ প্রবলেম হয়, কিন্তু আর একটা আরো ফল আছে, ওই ফলগুলা কি, সাপোজ আমরা বলতে পারি যে ইনভায়রনমেন্টটা, মানে সাপোজ বললাম যে গ্লোবাল ওয়ার্মিংটা আমাদের কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, আমাদের পৃথিবীটা দিনে দিনে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। সো এগুলাকে আমরা বলতে পারি না। সো এই রেজাল্টকে আমরা মনে মনে, হ্যাঁ হ্যাঁ, সো আমরা এটা কি মনে মনে জাস্ট কোয়েশ্চেন করবো যে আচ্ছা যে এই জিনিসটা যে লিখলাম এর ফলে কি হতে পারে। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ হতে পারে, অনেক সুন্দর আপু, অনেক সুন্দর হয়েছে এটা। তো এর ফলে কি হইতে পারে, এটা যদি আমরা থিঙ্ক করি, তারপরে আপু বললো যে ক্লাইমেট চেঞ্জ হতে পারে, আবার বললো যে গ্লোবাল ওয়ার্মিং হতে পারে। এটা কি আমাদের কি আমরা নিজেরাই অনেক ভালো ওয়ার্ড তৈরি করতে পারতেছি না? আমরা পারতেছি, কিন্তু আমরা সবাই রাইটিং লিখতে জানি, কিন্তু আমাদের কেউ এই প্রপার স্ট্রাকচারটা কিন্তু বলে দেয় না। তো আমরা এখন যে উপরের যে এক্সাম্পল লিখছি, এর ফলে কি হবে, সো আমরা ফলে যে দেখেন লিখছি যে কনসিকুয়েন্টলি এর ফলে গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং প্রোফাউন্ডলি। তার মানে এর ফলে গ্লোবাল ওয়ার্মিংটা কি হচ্ছে, অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে, তাই না? এবার হচ্ছে আচ্ছা, হুইচ ইজ মেকিং দ্য প্ল্যানেট ইনহ্যাবিটেবল। সো ইনহ্যাবিটেবল মানে কি, তার মানে মানে বসবাসের অযোগ্য, তাই না? হ্যাবিটেবল মানে বসবাসের যোগ্য, ইনহ্যাবিটেবল মানে কি বসবাসের অযোগ্য। তার মানে এই কথাটা, এই হুইচটা দিয়ে আপনি বাদও দিতে পারেন, জাস্ট মেন কথাটা এটা যে গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং প্রোফাউন্ডলি, কোনটার ফলে, যে আমাদের অনেক পরিমাণ দূষিত হচ্ছে, যে স্মোকটা তৈরি হচ্ছে, এর ফলে আমাদের গ্লোবাল ওয়ার্মিংটা অনেক বেড়ে যাচ্ছে, এন্ড যেটা আমাদের পৃথিবীকে কি করতেছে, বসবাসের অযোগ্য করে তুলতেছে। তো এই লাইনটা কি আমরা বুঝতে পারছি? সো আমরা এই যে কনসিকুয়েন্টলি জায়গায় আমরা আগের বার কি দিয়েছিলাম অ্যাজ এ রেজাল্ট, বাট আমরা এবার কি ইউজ করছি কনসিকুয়েন্টলি, তাই না, যাতে আমাদের ভেরিয়েশন আসে। সবাই এই লাইনটা বুঝতে পারছে কিনা বলেন, এই লাইনটা কিভাবে আসলো? এই লাইনটা কিন্তু আমরা তৈরি করি নাই, আমরা খালি যে ফর এক্সাম্পল কে কোয়েশ্চেন করছি, তারপরে এই লাইনটা আমাদের অটো হাতে এসে ধরা দিছে। বুঝতে পারছি কি? এন্ড এখানে দেখেন একটু ভালো আপগ্রেডেড ভার্সনে লেখা আছে যে কনসিকুয়েন্টলি নট অনলি ডাজ দা, যে নট অনলি বাট অলসো লেখা আছে, নট অনলি ডাজ দা এয়ার কোয়ালিটি ডিটেরিওরেট, মানে আমাদের কি মন্দ হওয়া, আরো মন্দ হয়, বাট বাট অলসো দেন এখানে, বাট অলসো দ্য গ্রিন হাউস ইফেক্ট অলসো ইন্টেন্সিফাইস, ইন্টেন্স মানে কি আরো তীব্র হওয়া, তাই না? সো ইন্টেন্সিফাইস মানে কি আরো তীব্র হচ্ছে। সো আমরা এই জাস্ট যে আমরা পড়ছিলাম না যে ইন্টেন্সিভ, সো ইন্টেন্সিভ মানে কোনো কিছু তীব্র হওয়া, এন্ড ইন্টেন্সিফাইজ মানে কি আরো তীব্র হচ্ছে, এরকম আর কি। সো আমরা নট অনলি বাট অলসো স্ট্রাকচার আছে, এন্ড কমা এনজি, আমরা কি জানি যে হুইচ এর পরিবর্তে আমরা কমা এনজি দিতে পারি। আমরা কিন্তু এখানে কমা হুইচ দিয়ে দিতে পারতাম, কিভাবে, যেখানে আমি অল্টারনেটিভ লিখে রাখছি যে কমা দিয়ে লিখতে পারতাম যে হুইচ ইজ অ্যাক্সিলারেটিং অথবা ইনক্রিজিং। অ্যাক্সিলারেটিং মানে কি কোনো কিছু বৃদ্ধি করা, আপনি ইচ্ছা করলে ইনক্রিজিংও দিতে পারতেন, যে হুইচ ইজ ইনক্রিজিং ক্লাইমেট চেঞ্জ। সো এটাকে আপনি এখানে কমা দিয়ে এখানে ইনক্রিজিং ক্লাইমেট চেঞ্জ অর কি অন আ গ্লোবাল স্কেল। কিন্তু আমরা কি জানি যে হুইচ ইজ, এগুলার পরিবর্তে আমরা কি করি, এখানে হুইচ ইজ বাদ দিয়ে আমরা কি করছি, কমা আইনজির ব্যবহার করছি, যাতে আমাদের রাইটিংটা 7.5 এর দিকে চলে যায়। বুঝতে পারছি কি এই স্ট্রাকচার গুলা? আলে আপুদের কিন্তু শিখাইছি কমা আইনজি, মনে আছে কি? জি আর আমার যে ইউটিউব, কি ভার? না না না,
মানে আছে ইন্টেন্সিফাই মানে আজ এই যে ইফেক্টটা, আচ্ছা আচ্ছা, বাট দ্য গ্রিন হাউস ইফেক্ট অলসো আছে ইন্টেন্সিফাইজ মানে আরো তীব্র হয়। আচ্ছা দাঁড়ান, ইন্টেন্সিফাইজ কোনটা বলছে যে নট অনলি ডাজ দ্য এয়ার, ও না না সরি, এটাই ভার্ব, আমি খেয়াল করি নাই। আচ্ছা এটা ইএস হলো কেন জানেন? ইএস হলো যে আমাদের এখানে ডাজ দিয়ে শুরু করছে তো এই কারণে। জি আপনারা খাইলে কান্টেন্ট এটাই খাইলে ভার্ব। জি বুঝছি আমরা ক্লাস আচ্ছা আচ্ছা, এই লাইনটা কি বুঝতে পারছেন? যে আমাদের এটা জাস্ট আমি অ্যাডভান্স দিছি, এটা আমরা লিখবো না, আমরা লিখবো যে এটা, কিন্তু এটা আমি যাতে যারা ইন্টেন্স তো ভালো ভাই, হ্যাঁ, ঠিক আছে তো ইন্টেন্স না বাট এটা আপনাদের শেখানোর জন্য জাস্ট দিয়ে দিছি যাতে এটাও শিখতে পারেন। সো ইন্টেন্সিফাই শব্দ তো ঠিক আছে, হ্যাঁ, সো নট অন মানে কি নাউন? কোনটা? ইন্টেন্সিফাই ইন্টেন্সিফাই নাউন আর ইন্টেন্সিফাইজ মানে ভার্ব। কোনো কিছুর সাথে আইএনজি হয়ে গেলে ওটা হচ্ছে হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায় অথবা নাউন হয়ে যায়। সো অ্যাডজেক্টিভ হিসাবেও যাইতে পারে, নাউন হিসাবেও যাইতে পারে। সো আমরা একটু এখন ওগুলা এক্সট্রা কথা বাদ দিই, আমরা এখানে কিন্তু নাউন প্রোনাউন শিখাইতে আসি নাই। চলেন আমরা একটু ক্লাসটা করে নিই। শিখালে সারাদিন চলে যাবে। জি বলেন। হুম। আচ্ছা, এই লাইনটা কি বুঝতে পারছে? জি জি বুঝে গেছে। আচ্ছা, আমি জাস্ট যে আমাদের মেন কিন্তু যে এইটাও লিখতে পারে অথবা এইটাও লিখতে পারে অথবা যে অ্যাক্সিলারেটিং বাদ দিয়ে যে এটা যে ইনক্রিজিং এগুলা দিতে পারে, সব অল্টারনেটিভস গুলা দেখে রাখছি অনেকগুলা। এটা পিডিএফ দিয়ে দেবো, আপনাদের সমস্যা নেই। জি জি পিডিএফ দিয়ে। হ্যাঁ, এবার আসি যে বডি প্যারাগ্রাফ 2 তে আমরা কি একটা সলিউশন 1 কি এই যে প্রমোটিং পাবলিক ট্রান্সপোর্ট। কেন আমি এটাই দিলাম সলিউশন? কারণ আমাদের প্রথমটা কোয়েশ্চেন মানে প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা ছিল যে প্রাইভেট ভেহিকেলস গুলা কিন্তু ধোঁয়া তৈরি করে। সো প্রাইভেট ভেহিকেলস গুলা যেহেতু ধোঁয়া তৈরি করে, আমরা কি করব? আমরা যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব, এটাই আর কি। সো এটা ছিল একটা সলিউশন। তার মানে দ্বিতীয়টা মানে যে আমাদের দ্বিতীয় সলিউশন কি হতে পারে, যে আমাদের যেহেতু ফ্যাক্টরিজ গুলা যে আমাদের তৈরি করে, এয়ারটা পলিউশন তৈরি করে, সো আমাদের দ্বিতীয় সলিউশন হতে পারে যে ওদের উপরে রেগুলেশন তৈরি করা, তাই না? ফ্যাক্টরিজ এর উপরে। সো যে দুইটা আমাদের হ্যাঁ, সো আমাদের যে দুইটা হবে কি বলবো, আচ্ছা প্রবলেম, সো সলিউশন ওই দুইটারই কিন্তু দিতে হবে। সো চলেন দেখি, এই যে আমাদের এইটুকু হচ্ছে এক কথায় করা, মানে এর মতো টেমপ্লেট আকারে। সো প্রথমে আমাদের ভাইয়া একটু কি জানতেন, আমি একটু বাইরে যেতে হয়েছিল। ওই যে নট অনলি যেটা উদাহরণ কনসিকুয়েন্ট ছিলাম যে লাস্টে, কনসিকুয়েন্টলি মূলত এইটা আপনাদের মেন কথা। এন্ড এখানে জাস্ট খালি এক্সট্রা মানে একটু অ্যাডভান্স দেয়া আছে যে নট অনলি ডাজ দ্য এয়ার কোয়ালিটি ডিটেরিওরেট। এক মিনিট রাখেন, হয়ে গেছে আমার। ইফেক্ট অলসো ইন্টেন্সিফাই এক্সিলারেটিং অন এ গ্লোবাল স্কেল। ছোট বাচ্চা থাকলে কি করব, উঠতে হয়। ক্লাইমেট চেঞ্জ, ওকে নিয়ে যান। হয়েছে, এবার আমরা যাবো এখানে ক্লাইমেট চেঞ্জ। কেমন, এটা কি লিখতেছেন আপু? গ্লোবাল স্কেল, হ্যাঁ আমি লিখে ফেলছি অলরেডি। আচ্ছা, ওকে যান। এটা লেখা পরে লিখলে হয়তো। আচ্ছা আচ্ছা, এবার আমরা চলেন এটাতে যাই। ভাই দিবে তো দিবে কালকে যদি কমন পড়ে। আচ্ছা চলেন, এবার আমাদের দ্বিতীয় বডি প্যারাগ্রাফ হচ্ছে যে সলিউশনটা দেব, যে সলিউশনটা কি হচ্ছে টু ট্যাকেল দিস প্রবলেম। এটা কিন্তু আমরা লিখবো, কমা দেব। সো আমাদের এই যে টু ট্যাকেল, এটা হচ্ছে টু প্লাস ভার্ব দিয়ে, এটাকে বলে কি ইনফিনিটিভ দিয়ে শুরু করলে এটা কি হয়, আছে হয় কমপ্লেক্স সেন্টেন্স হয়। যে আমি 10টা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার ইউটিউবে দেওয়া আছে, ওখানে কিন্তু এটা আছে। সো টু ট্যাকেল দিস প্রবলেম, যে আমাদের কি করতে হবে ওই সলিউশনটার কথা বলে দেব। যে প্রথমে বলছে যে গভর্নমেন্ট শুড এনকারেজ দ্য ইউজ অফ পাবলিক ট্রান্সপোর্টেশন। সো আমাদের গভর্নমেন্ট অথবা আমাদের অন্য কথাও বলতে পারি যে গভর্নমেন্ট শুড এনকারেজ, গভর্নমেন্টের উচিত এনকারেজ করা দ্য ইউজ অফ পাবলিক ট্রান্সপোর্টেশন। সো তার মানে এক কথায় আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করার আছে, যাতে গভর্নমেন্টটা এটা করে,
এটা বলছে যে গভর্নমেন্টদের উচিত যে আমাদের এনকারেজ করা পাবলিক ট্রান্সপোর্টেশনটা ইউজ করার জন্য। সো আপনি এটা বাদে অন্যভাবে লিখতে পারতেন, বাট আমরা কিন্তু মানে এটাতে কি কোনো প্যারা আছে একটু বলেন তো? এটা কিন্তু নর্মাল ওয়ার্ডে জাস্ট লেখা আছে যে এই প্রবলেমটাকে ট্যাকেল করার জন্য গভর্নমেন্টদের উচিত আমাদের কি করা, আমাদের আরো এনকারেজ করা, ইন্সপায়ার করা যে তোমরা ইটা পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করো, প্রাইভেট না। বুঝতে পারছি কি এটা? হুম। এবার স্টেপ নম্বর 2 আছে এক্সপ্লেনেশন। আমাদের বলতে আমাদের প্রথমটা কি ছিল, টপিকটা ছিল যে আমাদের গভর্নমেন্টের উচিত যে, ভার্ব হলো বুঝি নাই, হ্যালো? মানে ইনকারেজ আর ইউজ, এখানে দুইটা ভার্ব হলো না? আচ্ছা, এখানে এই যে এই ইউজটা নাউন হিসাবে নিছে, বুঝতে পারছেন কি? আর এর সামনে দা আছে না, দা শোনেন, থাকলে ভাব থাকে। এই দা ইউজ মানে হচ্ছে কি ব্যবহার। আচ্ছা আপু, আপনি কিন্তু একটু ডিস্ট্রাক্ট করতেছেন। আচ্ছা সমস্যা নেই, এটা যেহেতু আমাদের জানারই কোশ্চেন। এই যে ইউজ হচ্ছে কি আছে নাউন হিসাবেও বসে। ব্যবহার So, করা এখানে যায়। এখানে কিন্তু use এখানে public transport, ব্যবহার ব্যবহার হিসাবে নেওয়া করতে হয়েছে যে ব্যবহৃত। ইউজ মানে কি ব্যবহার হিসাবে নেওয়া হয়েছে যে দ্য ইউজ অফ পাবলিক এটা ট্রান্সপোর্টেশন। ইউজ মানে কি এখানে ব্যবহার হিসাবে নিছি। সো তার মানে এটা কি নাউন, অর্থে বুঝতে পারছে প্রয়োগ। কি? সো একটা ওয়ার্ডের প্রচুর পরিমাণে মিনিং, মানে একটা জিনিস ভার্ব হয়, ওই সেম জিনিস আমার নাউন হয় সামটাইমস, ঠিক আছে? Word হিসেবে আর এখানে আর্টিকেল দেওয়া আছে না, দা ইউজ, হ্যাঁ, দা ইউজ দেওয়া তো use সেটা of public নাউনই। transport। আচ্ছা এটা যদি বুঝে থাকে তো আমরা যাই। আর এই যে আমাদের ইনকারেজ কিন্তু মেন ভার্ব, কেন যে মোডাল ভার্বের পরে মেন ভার্ব বসে, তাই না? আচ্ছা এবার আচ্ছা এই যে এখানে আমরা বললাম যে গভর্নমেন্টের উচিত ইনকারেজ করা যে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতে। আচ্ছা, সো গভর্নমেন্টের উচিত ইনকারেজ করা পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতে, বাট কিভাবে? কিভাবে আমাদের ও আছে গভর্নমেন্ট ই করতে পারবে যে আমাদের ইনকারেজ করতে পারবে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতে? সো এই কিভাবে কোয়েশ্চেনটা করে যে হাউ, কিভাবে, চলেন তো কোয়েশ্চেন করে দেখি তো পাই কিনা। যে কিভাবে লেখছে যে দ্বারা, যে বাই ইমপ্রুভিং দ্য কোয়ালিটি, সেফটি, অ্যাফোর্ডেবিলিটি অফ বাসেস, কি সাবওয়ে অ্যান্ড ট্রেনস, পিপুল উইল বি লেস ডিপেন্ডেন্ট অন প্রাইভেট কার্স। তার মানে এই কথাটা আমরা কি এই কিভাবে দ্বারা কোয়েশ্চেন করলাম যে আচ্ছা গভর্নমেন্ট যে আমাদের হচ্ছে ইনকারেজ করতে পারে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতে, কিভাবে, কি করার দ্বারা? এই যে বাই মানে দ্বারা, সো কি কি দ্বারা? বাই ইমপ্রুভিং দ্য কোয়ালিটি, সো কোয়ালিটি, সেফটি অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি অফ বাসেস। সো এই বাসের কোয়ালিটি ইনক্রিজ করে, সেফটি ইনক্রিজ করে, অথবা অ্যাফোর্ডেবিলিটি ইনক্রিজ করে বাসেস, সাবওয়েজ অ্যান্ড ট্রেনস। আচ্ছা এগুলা ইমপ্রুভ করে কি হবে? পিপুল উইল বি লেস ডিপেন্ডেন্ট অন প্রাইভেট কার্স, তাই না? সো আমরা কিভাবে আমাদের এনকারেজ করতে পারে গভর্নমেন্ট? সো এই প্রক্রিয়ার মাধ্যমে। সো এখানে অনেকগুলো দেয়া আছে, আপনি জাস্ট 1-2টা লিখলেও পারতেন, বুঝতে পারছি কি? বাট আপনাদের জানানোর জন্য আমি সব দিয়ে দিছি। আচ্ছা আমাদের এই যে আপুর নাম কি জানো, সামিয়া আপু, একটু বলেন তো বুঝতে পারতেছি কিনা, একটু কোয়েশ্চেন বলবেন সবাই। হ্যালো? জি ভাইয়া বুঝতেছি। অ্যান্ড অবশ্যই কোয়েশ্চেন করবেন, না বুঝতে পারলে আমরা কোয়েশ্চেন করব। এবার 3 নম্বর হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পলটা হচ্ছে যে আচ্ছা আমরা যে যে একটা বললাম না, যে এই দুইটা যে জিনিসটা বললাম এটাকে জাস্ট খালি প্রুফ করার জন্য যে আচ্ছা যে আমাদের কি বলছে যে গভর্নমেন্টের ইনকারেজ করা যে আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করার। সো এই ইনকারেজ করা অথবা ইনকারেজ করা হয়েছে এমন একটা জায়গার এক্সাম্পল দেব। চলেন দেখেন এক্সাম্পল, সিঙ্গাপুর নাম দেওয়া আছে, আপনারা অন্য কিছু দিতে পারেন। যে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সিঙ্গাপুর হ্যাজ ডেভেলপড অ্যান এফিশিয়েন্ট মেট্রো সিস্টেম। সো সিঙ্গাপুরে ডেভেলপ করছে একটা দক্ষ মেট্রো সিস্টেম আছে, ডেভেলপ করছে। সো হুইচ সিগনিফিকেন্টলি রিডিউসেস দ্য নাম্বার অফ ভেহিকেলস অন দ্য রোড। সো যেটা আছে রোডের আছে ভেহিকেলসটা কমাইছে। সো মানে আমাদের মেট্রো করছে, মেট্রো সিস্টেম যেহেতু বাড়াইছে, আমাদের মেট্রো মানে কি ট্রেন সিস্টেমটা অনেক ইফিশিয়েন্ট করছে, দক্ষ করছে। দ্যাটস ওয়াই, তার মানে কি আমাদের মানে ট্রেন যদি ধরেন সাপোজ আমাদের যদি আমরা যে কাজগুলো যদি নর্মাল বাস টাসে মানে সরি আমাদের প্রাইভেট ভেহিকেলসে করি, সেগুলা যদি আমরা ট্রেনে করতে পারি, যে ট্রেনের লাইনটা ধরেন অনেক পরিমাণে
পরিমাণ বেশি, যদি আমাদের ওইগুলা কাজ যদি ট্রেনে হয়ে যায় তখন কি আমাদের এসব ভেহিকেলের পরিমাণ কম লাগবে না? সো তেমন একটা কথায় লেখা আছে যে উদাহরণস্বরূপ সিঙ্গাপুর ডেভেলপ করছে আছে মেট্রো সিস্টেম, যেটা সিগনিফিকেন্টলি রিডিউস করেছে দ্য নাম্বার অফ ভেহিকেলস অন রোড। সো রোডের ভেহিকেলসটা অনেক কমায় দিছে। আচ্ছা, সো আমাদের মানে মানে আমাদের রোডের যদি আছে ভেহিকেলস এর সংখ্যা কমে যায় এর ফলে কি হয়? সো এর সাপোজ আপনি যদি রোডের আছে ভেহিকেলের সংখ্যা কমে গেলে সো আমাদের কি হবে, ওখানকার আছে গা এয়ার পলিউশনটা কমে যাবে না, বাতাসটা আরো ফ্রেশ হবে না, ক্লিন হবে না? এটাই আমরা বলবো অ্যাজ এ রেজাল্ট, মানে এর ফলে আমাদের এই এক্সাম্পলটা যে লিখছে এর ফলে কি হয় এই কোয়েশ্চেনটা করবো যে আচ্ছা তোমাকে যে আমি যে লিখছি এর ফলে কি হচ্ছে, যে আমাদের সিঙ্গাপুরে যে আমাদের এখন ভেহিকেলসটা কম রোডে কম হয়েছে, সো এটার ফলে কি হচ্ছে দেখেন, অ্যাজ এ রেজাল্ট হার্মফুল গ্যাস এমিশন ডিক্লাইন। সো তার মানে কি আমাদের যে হার্মফুল গ্যাস এমিশনটা কমে গেছে, মানে কমছে। লিডিং টু মানে যে আমাদের এখানে হুইচ লিড টু দিতে পারতাম, সো এটাকে আমি কি লিখছি লিডিং টু, যে হুইচ লিড টু ক্লিনার এয়ার অ্যান্ড হেলদিয়ার পপুলেশন, আমাদের মানে হেলদিয়ার জনসংখ্যা লিখছি, বুঝতে পারছেন? তো আমাদের এক কথায় জাস্ট খালি আমাদের মানে এগুলাকে জাস্ট খালি কোয়েশ্চেন করব যে এর ফলে কি হয়েছে, এই ফলে কোয়েশ্চেন করলে অটোমেটিক্যালি অ্যান্সার আসে। আর এখানে আপনি যে হুইচ লিড টু দিতে পারতেন সরি, বাট আমরা যে অ্যাডভান্স স্ট্রাকচারটা ইউজ করছি, এন্ড এটার ভিডিও আপনাদের আরেকবার দিয়ে দিব না যে কিভাবে কমা এনজি ইউজ করা যায়। আচ্ছা, এবার আমরা আরেকটা দেখি বডি প্যারাগ্রাফ 2 তে দুইটা এবার সলিউশন নাম্বার 2, যে স্ট্রিক্ট রেগুলেশন অন ফ্যাক্টরিজ। তো আমাদের ফ্যাক্টরিজ এর উপরে স্ট্রিক্ট ভাইয়া আমি একটা রেগুলেশন কথা দিতে হবে। বলি। জি বলেন। ভাইয়া এই যে আমরা যে দুইটা কারণ দিচ্ছি এবং দুইটারই এক্সাম্পল এজ এ রেজাল্ট সহ দিচ্ছি, হ্যাঁ এটাতে কি একটা কম মানে কজ দিলাম, এক্সাম্পল পর্যন্ত দিলাম, এজ এ রেজাল্ট না হ্যাঁ দিলে হ্যাঁ প্রবলেম দেয়া যাবে হচ্ছে? দেয়া যাবে না, এটা মানে অবশ্যই দেয়া যাবে, মানে আপনি আমি 4 স্টেপ দেখাইছি, আপনি 2 স্টেপও দিতে পারবেন, মানে কিন্তু মেইনলি চেষ্টা করবেন। বড় পাবো না লিখে হ্যাঁ ছাড়া। হ্যাঁ, কিন্তু আমি জাস্ট খালি ওয়ে গুলা দেখাই দিচ্ছি, আপনি একটা বার এক্সাম্পল না দিয়ে অ্যাজ এ রেজাল্ট দিয়ে দেন। সাপোজ আপনি প্রথমে কি দিলেন মেন আইডিয়া, তারপর এক্সপ্লেনেশন, তারপরে রেজাল্ট দিয়ে দেন। সো এটা আমরা জাস্ট খালি যত বেশি ওয়ে দেখানো যায় তত ভালো, আপনাদের যাতে সুবিধার্থে, বাট আপনারা তো এটাই ফলো করবো তাই না। সো আমাদের একটা বডি প্যারাগ্রাফে জাস্ট দেখবো যে আমরা অ্যাটলিস্ট 1100 ওয়ার্ড যেন হয়, এটাই আর কি। সলিউশন নাম্বার 2 হচ্ছে যে এই যে আনাদার লেখছে, এটা কিন্তু এখানে আনাদার না, আপনি মোর ওভার দেন, কি জন্য এর আগেটাতেও আনাদার হয়ে গেছে, সো আমাদের এখানে মোর ওভার দিব এটা। ফার্দার মোড দিলেও তো হয়। হ্যাঁ ফার্দার মোড দিলেও হয়, বাট লেখার সুবিধাতে এটা লিখছে যে আনাদার ইফেক্টিভ সলিউশন ইজ হচ্ছে যে ইমপ্লিমেন্টিং মানে কোনো কিছু প্রয়োগ করা, ইমপ্লিমেন্টিং স্ট্রিক্ট রেগুলেশন অন কি ইন্ডাস্ট্রিজ। সো রেগুলেশন মানে কি নর্ম রুল অথবা নিয়ম, এগুলাকে কি বলে রেগুলেশন। আমরা যে রেগুলেশনের সিনোনিম গুলা কি, যে নর্মস কিন্তু বলতে পারতেন। সো আমাদের রেগুলেশন মানে নিয়ম কানুন তো দিতে হবে, অনেক কড়া রুলস তো দিতে হবে। সো ইমপ্লিমেন্টিং মানে প্রয়োগ করা স্ট্রিক্ট রেগুলেশন অন ইন্ডাস্ট্রি, সো ইন্ডাস্ট্রি গুলাতে অনেক কড়া নিয়ম দিতে হবে, এক কথায় আইন করে দিতে হবে। আচ্ছা, এবার কিভাবে কিভাবে দিতে হবে চলেন এগুলা একটু দেখি। যে এক্সপ্লেনেশন, গভর্নমেন্ট শুড ইনফোর্স লজ দ্যাট রিকোয়ার ফ্যাক্টরিজ আচ্ছা ইউজ ইকো ফ্রেন্ডলি টেকনোলজিস সাচ অ্যাজ ফিল্টার্স অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোর্সেস। ফিল্টার্স মানে কি, যে আমাদের যে চিমনি টিমনিতে যেগুলো থাকে না, ফিল্টার্স মানে কি জানি তো, মানে কোনো কিছু পরিষ্কার করা। যেমন আপনি চিমনিতে যে ফ্যাক্টরির মাথায় থেকে যে ধোঁয়া বের হয় ওখানে ফিল্টার লাগাইলে যে ধোঁয়া বের হবে কিন্তু দূষিত হবে না, দূষিত ধোঁয়া বের হবে না, বুঝতে পারছি কি? আচ্ছা, জি তো তার মানে আমরা কি করলাম যে গভর্নমেন্টদের উচিত ইনফোর্স মানে কি কোনো কিছু জোরদার পূর্বক করা অথবা জোর করা, তো তাদের জোর করা উচিত লজ দ্যাট রিকোয়ার যেটা প্রয়োজন, মানে কথায় এমন কিছু ল তৈরি করা দ্যাট রিকোয়ার যেটা প্রয়োজন ফ্যাক্টরিজ টু ইউজ, যাতে ইউজ ইকো ফ্রেন্ডলি টেকনোলজিস, মানে এমন ল তৈরি করা যাতে আমাদের ফ্যাক্টরি গুলা ইকো ফ্রেন্ডলি টেকনোলজি ইউজ করে। সাচ অ্যাজ দিয়ে বলছে যে ইকো ফ্রেন্ডলি টেকনোলজি কোনগুলা, যেমন ফিল্টার অথবা রিনিউয়েবল এনার্জি সোর্স। রিনিউয়েবল এনার্জি সোর্স মানে যেগুলা মানে পুনরায় পাওয়া যায়, এগুলো কি বলে রিনিউয়েবল। রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, হ্যাঁ তাই না?
ইয়েস। এবার স্টেপ নম্বর 3 এক্সাম্পল দেন, এটাকে আমরা একটা প্রমাণ হিসাবে দিয়ে দিই যে যে আমরা যেগুলার কথা বললাম না এটাকে একটা কি উদাহরণস্বরূপ প্রমাণ দেব। ফর ইনস্টেন্স উদাহরণস্বরূপ মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ ইম্পোজ মানে কোনো কিছু আরোপ করা, হ্যাঁ, সো আরোপ করা। সো এটা কিন্তু খুবই সুন্দর একটা ভার্ব। সো আমাদের বলে না জরিমানা আরোপ করছে, সো ইম্পোজ ট্যাক্স মানে ট্যাক্সেস মানে জরিমানা মানে যে আমাদের ইটে মানে যে ট্যাক্স ম্যাক্স করা হয় না, জরিপ করা হয়, সো যে ইম্পোজ ট্যাক্সেস এরকম দেয়া লাগে, বুঝতে পারছি কি? So যে হ্যাঁ মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ ইম্পোজ হেভি ফাইন্স মানে কি অনেক বড় পরিমাণের জরিমানা ইম্পোজ করছে অন কোম্পানিজ দ্যাট এক্সেড কার্বন ইমিশন লিমিটস। এক্সেড মানে কি কোনো কিছু আছে অতিক্রম করা, যেটা আমাদের কি অ্যাডজেক্টিভ, যেটা অতিক্রম করে কার্বন ইমিশন লিমিট। সো যারা কার্বন ইমিশন লিমিটটা অতিক্রম করে সো তাদের কি করা হয়েছে, যে জরিমানা ইম্পোজ করা হয়েছে এক কথায়। সো আমাদের এই এক্সাম্পলটা কেমনে হয়, 4টা এক্সাম্পল দেখাইছে আজকে, কিন্তু এক্সাম্পলের ধারণাটা আসা উচিত যে আমরা এগুলা যে কথাটা বলছি ওটার একটা বাস্তবমুখী কিছু একটা উদাহরণ দিয়ে দেওয়া উচিত। তো বুঝতে পারছি, এটা আপনি কিন্তু বানায়ও দিতে পারেন যে ইউরোপে কি আদৌ এটা হয়েছে কি হয় না আমরা কিন্তু জানি না, বাট আমরা এটা লিখে দিতে পারবো। বুঝতে পারছি কি? জি বুঝছি। আচ্ছা, স্টেপ নম্বর 4 বলছে যে রেজাল্ট, একটা রেজাল্ট দেবো। দেয়ারফর আমরা কিন্তু অ্যাজ এ রেজাল্ট দেখছি যে দেয়ারফর দিয়েও কিন্তু রেজাল্ট দেওয়া যায়, সেটা আমরা দেখলাম যে দেয়ারফর ইন্ডাস্ট্রিজ আর ফোর্সড মানে কি জোরদার করা, ফোর্স টু অ্যাডপ্ট সাস্টেইনেবল প্র্যাকটিস। প্র্যাকটিস মানে চর্চা। সো আমাদের সাস্টেইনেবল প্র্যাকটিস মানে কি যে আমাদের যে চর্চাগুলোর কথা বললাম সো ওই চর্চাগুলোর কথাই বলতেছি। সো মানে আমাদের টেকসই চর্চাগুলা করতে ফোর্স করতে হবে এক কথায়। মানে যাতে ওরা নর্মস গুলা মানে রেগুলেশন গুলা মানে, এই কারণে ইন্ডাস্ট্রিজ আর ফোর্সড এটা আমাদের প্যাসিভ। যা হুইচ হেল্পস যেটা, বাউন্ড করে দেওয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ বাউন্ড করে দেওয়া। এটাও বলা যাবে। সো হুইচ হেল্পস যেটা হেল্প করে টু লোয়ার এয়ার পলিউশন অ্যান্ড প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট ইন দ্য লং রান। সো যেটা মানে সেটা আমাদের কি কি করবে এটা বলে দেওয়া হয়েছে। সো আমরা এখন দেখি কনক্লুশনে চলে যাই, আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে গেল। সো হোক, বাট আমরা বুঝতে পারলে ম্যাটার করে, তাই না? বাকি কিছু ম্যাটার করে না। সো কনক্লুশনে আমরা কি করব, আমরা মনে আছে যে সামারি। সো সামারি আমাদের বলেন তো আমরা কি কি বলছি। সো আমাদের প্রথমে বলছি যে দুইটা কজ বলছি, দুইটা সলিউশন বলছি। চলেন ওইটারই সামারি দিই। সামারি কি, যে vehicular emission and industrial activities are the two primary causes of air pollution. কোনো জটিলতা আছে এখানে বলেন? ইন লার্জ সিটিজ এই লাইনে কোনো জটিলতা আছে না। আমরা কি বলছি, যে দুইটা দিছে কজেস দিছে ওই দুইটা জাস্ট তুলে লিখছি যে ভেহিকুলার ইমিশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস আর দ্য টু প্রাইমারি কজেস অফ এয়ার পলিউশন ইন লার্জ সিটিজ। একদম নর্মাল ওয়ার্ডে বাট খুবই সুন্দর কথা। সো দুইটা কি করলাম, যে দুইটা কজ দিছিলাম ওটা লিখে দিছি। এবার এই যে কমা দিয়ে হাউএভার দিয়ে কমা দেবো, এটা কিন্তু খুবই সুন্দর একটা কানেক্টর, মানে জায়গা মতো বসছে। আচ্ছা, হাউএভার কিন্তু এখন আমরা কি সলিউশন গুলা বলবো। বাই প্রমোটিং পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড ইম্পোজিং স্ট্রিক্টার ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন। এখানে আগের বার আমরা রেগুলেশন দিছিলাম, এখানে কিন্তু আমি নর্ম দিতে পারতাম, বাট আপনারা দিবেন নর্ম দিতে পারেন এখানে। সো এই নর্ম দিলে ভালো হবে কারণ রিপিট করব না। সো ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন তাহলে অ্যান্ড এবার বলছে যে গভর্নমেন্টস ক্যান প্লে আ ভাইটাল রোল ইন রিডিউসিং দ্য প্রবলেম। সো খুবই সুন্দরভাবে বলা হয়েছে যে মেন দুইটা আমরা কজ বললাম, কিন্তু হাউএভার যাই হোক প্রমোট যে আমাদের আছে স্ট্রিক্ট রুল প্রমোট করলে অ্যান্ড যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে কি হবে, কমা দিয়ে, যে বাই দিয়ে শুরু হয়েছে তো এখানে কমা হয়েছে। আমরা জানি প্রিপোজিশন দিয়ে শুরু হলে কমা হয়, আর বাই প্রমোটিং যে বাই দিয়ে আইএনজি দ্বারা শুরু হলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়, সেখানে কমা হয়েছে। গভর্নমেন্টস ক্যান প্লে আ ভাইটাল রোল, আপনি ইচ্ছা করলে পিভোটাল রোল দিতে পারতেন, অনেক রোলই দিতে পারতেন। এটা প্লে রোল ইন মানে কিন্তু ভূমিকা পালন করা, ঠিক আছে? এটা আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। সো গভর্নমেন্টস হ্যাঁ আপু যে হয়ে গেছে। আচ্ছা মানে এটুকু দেখবেন না, লাস্ট টুকু। হ্যাঁ
আচ্ছা আচ্ছা, কথা কি আমার বেশি বলা হয়ে যায় নাকি? এত টাইম কেমনে চলে যায়? জুমের লিংক 2বার ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা, কেউ কি আসা বাকি আছে? আমাদের রায়হান ভাই আসে নাই। আচ্ছা, জাস্ট একটু ওয়েট করব, তারপরে শুরু করে দেবো। So, আমাদের কনক্লুশনে কি ছিল, যে কনক্লুশনে প্রথমে যে দুইটা কজের কথা বলছে ওই দুইটা লিখলাম, তারপরে হাউ এভার দিয়ে সেম সেম স্ট্রাকচারে কিন্তু আমরা ফলো করব, হ্যাঁ, নিজেরা লেখার সময়। সো হাউ এভার দিয়ে বলবো যে কি কি করলে, যে বাই প্রমোটিং পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড ইম্পোজিং স্ট্রিক্টার স্ট্রিক্টার ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন, আমরা নর্ম দেবো এখানে। এগুলা করলে কি হবে, গভর্নমেন্টস ক্যান প্লে আ ভাইটাল রোল ইন রিডিউসিং দ্য প্রবলেম। সো এগুলা প্রবলেম কমাতে গভর্নমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সো আমাদের এই স্ট্রাকচারটা আমরা ফলো করার চেষ্টা করব। অ্যান্ড লাস্টলে আমরা হালকা একটু অপিনিয়ন জাতীয় কিছু দেব, যে কেমন, দেখেন এখানে বলা আছে যে although the challenges is ভাই significant। একটু পাবলিক অ্যাওয়ারনেস এর কথা বলা যেত না? হ্যাঁ, বলা যেত, অনেক কিছু বলা যেত, কিন্তু আমরা জাস্ট এটা বলছি। আচ্ছা, লাস্টের কথাটা দেখেন, আমরা জাস্ট একটু হালকা সামহাউ অপিনিয়ন না, জাস্ট খালি একটু আমরা এক্সট্রা একটু যুক্তি জাতীয় কিছু দেব, যে অলদো দ্য চ্যালেঞ্জেস ইজ সিগনিফিকেন্ট। সো আমাদের, সরি, দ্য চ্যালেঞ্জ ইজ সিগনিফিকেন্ট। সো আমাদের চ্যালেঞ্জ গুলো হচ্ছে অনেক, মানে কঠোর এক কথায়। কম্বাইন ইফোর্টস, সো আমাদের কম্বাইন মানে দুইটা এফোর্টস বলা হয়েছে। কম্বাইন ইফোর্টস ক্যান ইনশিওর ক্লিনার এয়ার অ্যান্ড আ বেটার কোয়ালিটি অফ লাইফ ফর আরবান রেসিডেন্টস। সো আমরা যে সেম ভাবে আমাদের যে অবিসিটি নিয়ে আসলেও, সো আমরা সেম ভাবে বলতে পারি কি, যে অলদো দা কি চ্যালেঞ্জ ইজ সিগনিফিক্যান্ট, কিন্তু আমরা কি কম্বাইন ইফোর্টস ক্যান ইনশিওর, কিন্তু আমাদের ওখানে অন্যগুলা বলবো আর কি। কম্বাইন ইফোর্টস ক্যান ইনশিওর ক্লিনার এয়ার না বলে আমরা যে ওই হেলথ প্রবলেম গুলা যদি অবেসিটির ক্ষেত্রে আসে অন্যগুলা বলবো। সো এখানে আমরা কি বলছি, ক্লিনার এয়ার অ্যান্ড আ বেটার কোয়ালিটি অফ লাইফ ফর আরবান রেসিডেন্টস। সো দেখেন বুঝতে পারছেন কিনা, আমরা কিন্তু একদম সবগুলা ধরে 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 সবগুলা বুঝাইছি, মানে প্রত্যেক লাইন লাইন বে। আচ্ছা, আমি কিন্তু ইচ্ছা করলে মানে প্রথমে একটু ভালো করে বুঝাই পরেগুলা নর্মালি বললেও পারতাম, কিন্তু এটা করি নাই কেন, যেমন আমি 4 জায়গায় বুঝাইছি, দেখেন আপনি কিন্তু এই যে এক্সাম্পল জায়গায় যেহেতু 4টা জায়গায় এক্সাম্পল দেখছেন, তার মানে এক্সাম্পলটা মূলত কেমনে হয় সেটার কিন্তু একটা কি ধারণা পেয়ে গেছেন। সেই ধারণাটা পাওয়ার জন্যই আমি একটু সব জায়গায় কিন্তু সেম স্পিডে পড়াইছি। অনেক সময় কি করে আমরা, যে প্রথমে ভালো করে পড়ে পরেরগুলা জাস্ট খালি আবল তাবল দেখে চলে যায়, বাট না, আমরা 4টাই খুবই একদম প্রপার ওয়েতে দেখছি। ভাইয়া বডি টু এর ইয়েটা দেন তো, এজ এ রেজাল্ট যে লিখছিলাম বডি টু এর, ফর ইনস্ট্যান্স উম, দ্বিতীয় কারণ, ফার্দার মোরে যেটা লিখলাম দ্বিতীয় কারণটা বডি টু এর। আচ্ছা, আমাদের তো ক্লাস, এটা মেবি ক্লাস এখানেই শেষ। আপনারা লিভ নিলে লিভ নিতে পারেন। এখন আমি জাস্ট এটা কপি করে আপনাদের